হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম সিয়ারন। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আমাদের ফিটাল সার্কুলেশন। ফিটাল সার্কুলেশন অর্থাৎ একটা ফিটাস অর্থাৎ একটা বাচ্চা যখন তার মায়ের জরায়ুর মধ্যে গর্ভাবস্থায় থাকে সেই সময় তার শরীরে যে ব্লাড ফ্লো হয় সেটাকে আমরা বলছি ফিটাল সার্কুলেশন। তো ফিটাল সার্কুলেশন এর সঙ্গে আমাদের যারা অ্যাডাল্ট রয়েছে বা বাচ্চা যখন তার মায়ের অবস্থা থেকে জন্মগ্রহণ করছে বা বাচ্চা যখন জন্ম হচ্ছে সেই সময়ে তার ব্লাড ফ্লো হওয়ার মধ্যে কিছুটা পার্থক্য থাকে। অর্থাৎ বাচ্চা যখন গর্ভাবস্থাতে রয়েছে তার এক ধরনের ব্লাড ফ্লো, যখন তার গর্ভাবস্থা থেকে ডেলিভারি হচ্ছে তার এক ধরনের ব্লাড ফ্লো লক্ষ্য করা যায়। তো সেই দুটো ডিফারেন্স জানার জন্যই আমরা মেনলি ফিটাল সার্কুলেশন সম্পর্কে জানবো, এবং এই ফিটাল সার্কুলেশন থেকে বিভিন্ন কোশ্চেন আছে। এই যে মেন ডিফারেন্স ফিটাল সার্কুলেশন এবং অ্যাডাল্টহুড যে সার্কুলেশন, এর মধ্যে যে পার্থক্য, সেই পার্থক্যটাই এখানে মেজর আমাদের পয়েন্ট টু পয়েন্ট জেনে রাখতে হবে, কারণ এখান থেকে আমাদের প্রচুর কোশ্চেন আসে। তো ফিটাল সার্কুলেশন জানার আগে আমরা যদি নর্মাল যে আমাদের ব্লাড সার্কুলেশন হয়, নর্মাল আমাদের শরীরে যে ব্লাড ফ্লো হয় সেটা সম্পর্কে জেনে নিই, তাহলে আমাদের কিছুটা বুঝতে সুবিধা হবে। তো আমরা যদি একটু ছবি এঁকে দেখানোর চেষ্টা করি, আমরা জানি আমাদের যে হার্ট রয়েছে, আমাদের হার্টে টোটাল 4টি প্রকোষ্ঠ রয়েছে। তার মধ্যে কী কী রয়েছে? 2টি এট্রিয়াম রয়েছে এবং 2টি ভেন্ট্রিকেল রয়েছে। তো আমরা এখানে একটু ছবি আঁকার চেষ্টা করছি জাস্ট বোঝার মতো। তো এটা হচ্ছে আমাদের রাইট এট্রিয়াম, এটা আমাদের লেফট এট্রিয়াম, এটা আমাদের রয়েছে রাইট ভেন্ট্রিকেল, এটা আমাদের লেফট ভেন্ট্রিকেল। তো রাইট এট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকেলকে আমাদেরকে ডিভাইড করছে। এখানে আমাদের রয়েছে ট্রাইকাসপিড ভালভ, এখানে আমাদের রয়েছে মাইট্রাল ভালভ বা বাইকাসপিড ভালভ। তো এই দুটো ভালভের মাধ্যমে আমাদের শরীরে এট্রিয়াম এবং ভেন্ট্রিকেলগুলি আলাদা রয়েছে। তো নর্মাল আমরা যদি একটু দেখে নিই, আমাদের যে বডি, আমাদের শরীরকে দুটো মেজর ভাগে ভাগ করবো। এখানে আমরা একটু ছবি দেখানোর চেষ্টা করছি। তো আমাদের শরীরকে দুটো ভাগে ভাগ করছি, এক হার্টের উপরের কিছুটা বডি পার্ট এবং 2 হার্টের নিচের কিছুটা বডি পার্ট। তো হার্টের উপরে যে বডি পার্টটা রয়েছে সেটাকে আমরা বলবো আপার বডি পার্ট, এবং হার্টের নিচে যেটা রয়েছে সেটাকে আমরা বলবো লোয়ার বডি পার্ট। তো আমাদের যখন হার্ট কন্ট্রাক্ট করে বা আমাদের যে এই যে লাভ ডাব আওয়াজ হয়, হৃৎপিণ্ডটা কন্ট্রাকশন এবং রিল্যাক্সেশন হচ্ছে, এই সময় কি আমাদের এই হার্টের মাধ্যমে কিছু ব্লাড আমাদের সারা শরীরে ছড়িয়ে পড়ে। তো নর্মালি সমস্ত ব্লাড আমাদের সমস্ত শরীর থেকে ব্লাড, সেটা আপার বডি পার্ট হতে পারে বা লোয়ার বডি পার্ট হতে পারে, সমস্ত শরীর থেকে ব্লাড ফার্স্ট এসে জমা হয় আমাদের এই রাইট এট্রিয়ামে। কোথায় জমা হচ্ছে? আমাদের রাইট এট্রিয়ামে। সুপিরিয়র ভেনা কেভার মাধ্যমে আমাদের উপরের যে বডি পার্ট, সেটা হচ্ছে হেড, আর্ম, লাংস, শোল্ডার, এই সমস্ত জায়গা থেকে যে ব্লাড ফ্লো আসে সেটা সুপিরিয়র ভেনা কেভার মাধ্যমে, এটা হচ্ছে আমাদের সুপিরিয়র ভেনা কেভা। তো সুপিরিয়র ভেনা কেভার মাধ্যমে আমাদের আসছে রাইট এট্রিয়ামে। একইভাবে আমাদের যে লোয়ার বডি পার্ট রয়েছে, আমাদের লিভার, কিডনি, লেগ, তো লোয়ার যে পোর্শন রয়েছে সে সমস্ত জায়গা থেকে ব্লাড সার্কুলেট হয়ে আমাদের ইনফিরিয়র ভেনা কেভা আসছে, ইনফিরিয়র ভেনা কেভার মাধ্যমে আমাদের রাইট এট্রিয়ামে আসছে। তাহলে এখান থেকে কী বলছিলাম, আমাদের যে হেড, শোল্ডার, নেক, এই সমস্ত জায়গা থেকে ব্লাড আসছে সুপিরিয়র ভেনা কেভার মাধ্যমে রাইট এট্রিয়ামে, এবং ইনফিরিয়র ভেনা কেভার মাধ্যমে আমাদের লোয়ার বডি পার্ট থেকে ব্লাড আসছে আমাদের রাইট এট্রিয়ামে। তো এখানে এসে আমাদের সুপিরিয়র ভেনা কেভার ব্লাড এবং ইনফিরিয়র ভেনা কেভার ব্লাড এখানে জমা হলো। তো এখানে ব্লাড যখন জমা হয়ে গেল, সেটা আমাদের এই ট্রাইকাসপিড ভালভের মাধ্যমে চলে আসলো আমাদের রাইট ভেন্ট্রিকেলে। নর্মালি এখানে রাইট ভেন্ট্রিকেলে চলে আসলো, এটা হচ্ছে নর্মাল। এই জায়গাটা ভালো করে খেয়াল রাখো। রাইট এট্রিয়ামে ব্লাড আসলো, হার্ট কিছুটা কন্ট্রাকশন হলো, রাইট এট্রিয়াম কন্ট্রাকশন হওয়ার ফলে ট্রাইকাসপিড ভালভের মাধ্যমে আমাদের রাইট ভেন্ট্রিকুলার ব্লাড আসলো। এটা কিন্তু ব্লাড আর অন্য কোনো দিকে যাচ্ছে না, জাস্ট এই ট্রাইকাসপিড ভালভের মাধ্যমে আমাদের রাইট ভেন্ট্রিকুলে ব্লাড চলে আসলো। এখানে আমরা কিন্তু অন্য কিছু দেখাচ্ছি না, জাস্ট এটাই ফলো করবে। পরবর্তীকালে ফিটাল সার্কুলেশন যখন আমরা দেখাবো, এই জায়গায় আমাদের কিছু চেঞ্জেস লক্ষ্য পাবো এবং সেটাই আমাদের মেন পয়েন্ট থাকবে। তো এখানে আসলো, এখানে যখন রাইট ভেন্ট্রিকেল ফুল হয়ে গেল, তখন কি হবে, হার্ট আবার এই রাইট ভেন্ট্রিকেলটাকে কন্ট্রাক্ট করবে। যখনই এই রাইট ভেন্ট্রিকেল কন্ট্রাকশন হবে, তখন এখানে আমাদের একটি পাইপ রয়েছে, যেটাকে আমরা বলি পালমোনারি আর্টারি। এই পালমোনারি আর্টারির মাধ্যমে আমাদের এই যে রাইট ভেন্ট্রিকেলের ব্লাডটা ছিল, এই ব্লাডটা আমাদের হার্ট থেকে বেরিয়ে আমাদের দুদিকে যে লাংস রয়েছে, এদিকে একটি লাংস, এদিকে একটি লাংস, সেই লাংসে চলে যাবে। এখানে আমরা ভালোভাবে দেখানোর চেষ্টা করছি। এখানে আমরা লাংসটাকে 2 ভাগে ভাগ করছি। বাম দিকে, যেহেতু আমাদের বাম দিকে হার্ট রয়েছে, তাই এদিকে লাংসটা তুলনামূলক ছোট, বাট এই যে আমাদের ডান দিকে লাংসটা রয়েছে রাইট লাংস, এটা হচ্ছে আমাদের লেফট লাংস। তো রাইট লাংস কিছুটা বড় তুলনামূলক, এখানে 3টে লোব রয়েছে।
তো কী বললাম, যখন আমাদের হার্ট কন্ট্যাক্ট করছে রাইট ভেন্ট্রিকেল থেকে ব্লাড পালমোনারি আর্টারির মাধ্যমে এই দুটো লাংসে চলে যাচ্ছে। এখানে এসে কী হচ্ছে, এখানে এসে আমাদের যে কার্বন ডাই অক্সাইড মিশ্রিত রক্ত ছিল, যেহেতু আমাদের যে রক্তটা সারা শরীরে ইউজ হয়ে গেছে, সেই রক্তটা আমাদের রাইট এটিএমে ফিরে আসলো, সেখান থেকে রাইট ভেন্ট্রিকেলে আসলো। তো সেই কার্বন ডাই অক্সাইড মিশ্রিত রক্তটা আমাদের লাংসে আসলো। লাংসে আসার পর কী হলো, এখান থেকে আমাদের রক্তে যে CO2 ছিল সেটা বেরিয়ে গেল, এর পরিবর্তে অক্সিজেনেটেড বা অক্সিজেন আমাদের রক্তে মিশে গেল। এখানে আমরা কিছুটা পরিবর্তন লক্ষ্য করা এবার। এতক্ষণ আমরা নীল কালি ব্যবহার করেছিলাম জাস্ট শুধুমাত্র কার্বন ডাই অক্সাইড এটা বোঝানোর জন্য। এবার আমাদের এই জায়গাতে লাংসে এসে এই রক্তটা পিউরিফাই হয়ে গেছে। পিউরিফাই কী হয়েছে না, কার্বন ডাই অক্সাইড বেরিয়ে গেছে এবং এর সাথে অক্সিজেন যুক্ত হয়েছে। অক্সিজেন যুক্ত হওয়ার পর এই জায়গা থেকে পালমোনারি ভেন আসছে। কে আসছে? পালমোনারি ভেন। আবার বলছি পালমোনারি ভেন, এটা ছিল আমাদের পালমোনারি আর্টারি, এটা হচ্ছে আমাদের পালমোনারি ভেন। তো এই পালমোনারি ভেন এখান থেকে দুটো করে আসে, এসে আমাদের কোথায় যোগ হয়, এই লেফট এট্রিয়ামে। ঠিক এমনইভাবে লেফট লাংস থেকেও এভাবে রক্ত গেল, এখানে CO2 সেটা আমাদের এখান থেকে বেরিয়ে গেল, O2 যুক্ত হলো। এখান থেকেও একইভাবে দূর করে পালমোনারি ভেন আসবে এবং এখানে যে লাংসে যে রক্তটা গিয়েছিল সেটা লেফট এট্রিয়ামে ফেরত আসলো। নেক্সট এখানে ব্লাড জমা হলো। তো লেফট লাং যখন আমাদের ফুল হয়ে গেল, তখন এটা কী হবে, হার্ট কিছুটা স্কুইজ করবে। স্কুইজ করার ফলে এই যে ব্লাড ছিল সেটা আমাদের লেফট ভেন্ট্রিকেলে পাঠিয়ে দেবে। লেফট ভেন্ট্রিকেলে যখন আমাদের ব্লাড চলে আসলো, এখানে আমাদের লেফট ভেন্ট্রিকেল ফুল হয়ে গেল। নেক্সট আবার আমাদের হার্ট কন্ট্র্যাক্ট করবে। কী হবে? কন্ট্র্যাক্ট করবে, অর্থাৎ সংকুচিত হবে। যখনই সংকুচিত হবে, এই লেফট ভেন্ট্রিকেল থেকে আর্ক অফ দ্য অ্যাওর্টার মাধ্যমে পুরো ব্লাডটা আমাদের হার্ট থেকে সারা শরীরে ছড়িয়ে যাবে। কীভাবে? আর্ক অফ দ্য অ্যাওর্টার মাধ্যমে এই ব্লাড বের হতে থাকলো। কিছুটা এখানে আমাদের ক্যাভিটি আর্টারি রয়েছে, আদার্স কিছু কিছু আর্টারি রয়েছে, তার মাধ্যমে আমাদের হেড, ব্রেন, শোল্ডার এ সমস্ত জায়গায় ব্লাড সাপ্লাই দিতে থাকবে। ঠিক আরও কিছুটা পার্ট আমাদের লোয়ার যে বডি রয়েছে সেই জায়গাতে ছড়িয়ে পড়বে এবং সেই জায়গাতে আমাদের যে সমস্ত অর্গানগুলো রয়েছে সেই সমস্ত অর্গানগুলোতে ব্লাড সাপ্লাই দেবে। এই ছবিটা আমরা যদি একটু খেয়াল করি, এই ছবিটাতে দেখো এটাই বলা হয়েছে। এখানে আমরা হার্ট দেখতে পাচ্ছি, রাইট এট্রিয়াম, রাইট ভেন্ট্রিকেল, লেফট এট্রিয়াম, লেফট ভেন্ট্রিকেল। সুপিরিয়র ভেনা কাপা এবং ইনফিরিয়র ভেনা কাপার মাধ্যমে এখানে অ্যারো চিহ্নগুলো দেওয়া নেই, দেওয়া থাকলে আমাদের বুঝতে সুবিধা হতো। তো এই অ্যারো চিহ্নের মাধ্যমে আমাদের ব্লাড আসলো, এখানে জমা হলো। এখানে যখন রাইট এট্রিয়াম ফিল আপ হয়ে গেল, সেটা রাইট ভেন্ট্রিকেলে চলে গেল। রাইট ভেন্ট্রিকেল যখন ফিল আপ হয়ে গেল, সেটা আমাদের হার্ট স্কুইজ করে আমাদের লাংসে ব্লাড পাঠিয়ে দিচ্ছে। তো ব্লাড আমাদের লাংসে গেল, সেখান থেকে যখন অক্সিজেনেট হয়ে গেল, কার্বন ডাই অক্সাইড আমাদের ব্লাড থেকে বেরিয়ে গেল এবং আমাদের রক্তে অক্সিজেন যুক্ত হলো। তারপর কী হলো, সেটা আমাদের পালমোনারি ভেনের মাধ্যমে লেফট এট্রিয়ামে আসলো। লেফট এট্রিয়াম থেকে আবার স্কুইজ হয়ে সেটা লেফট ভেন্ট্রিকেলে গেল এবং তারপর যখন আমাদের লেফট ভেন্ট্রিকেল স্কুইজ করলো, সেটা আমাদের গোটা শরীরে, আমাদের হেড, আর্ম, সমস্ত জায়গায় যে সমস্ত জায়গায় আমাদের রক্তের প্রয়োজন রয়েছে সেই সমস্ত জায়গাতে রক্ত ছড়িয়ে পড়লো, উপরের পার্টে এবং নিচের দিকেও পার্টে। অ্যাওর্টার মাধ্যমে আমাদের হেপাটিক আর্টারি রয়েছে, হেপাটিক আর্টারির মাধ্যমে আমাদের লিভার ব্লাড সাপ্লাই পেয়েছে। মেসেন্ট্রিক আর্টারির মাধ্যমে আমাদের যে সমস্ত ইন্টেস্টাইন রয়েছে, লার্জ ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন, তারা ব্লাড সাপ্লাই পেয়েছে। ডাইজেস্টিভ ট্র্যাক্ট আমাদের ব্লাড সাপ্লাই পেয়েছে। আমাদের যে কিডনি, সেটা রেনাল আর্টারির মাধ্যমে ব্লাড সাপ্লাই পেয়েছে এবং নিচে আমাদের এখানে রয়েছে ইলিয়াক আর্টারির মাধ্যমে আমাদের যে লোয়ার বডি পার্ট রয়েছে, লেগ রয়েছে, সেই সমস্ত জায়গাগুলিতে ব্লাড সাপ্লাই রয়েছে। এই জায়গাটা একটু ভালোভাবে খেয়াল রাখো, কারণ এই জায়গাটাই আমাদের প্রয়োজন পড়বে। আরও একবার এখানে দেখে নাও, এই জায়গাটা আমাদের খুব গুরুত্বপূর্ণ। লেফট ভেন্ট্রিকেল দিকে ব্লাড পাম্প হলো, এর মাধ্যমে আমাদের আপার যে বডি পার্ট, আমাদের হেড, লাংস, ব্রেন, সমস্ত জায়গায় ব্লাড সাপ্লাই হলো এবং কিছুটা ব্লাড আমাদের লোয়ার পোর্শনে চলে গেলো। সেটা কিসের মাধ্যমে যাচ্ছে? অ্যাওর্টার মাধ্যমে। অ্যাওর্টার মাধ্যমে আমাদের লোয়ার বডি পোর্শনে ব্লাড সাপ্লাই হয়ে থাকে। তার মধ্যে আমাদের যে লিভার রয়েছে, আমাদের লোয়ার পোর্শনে লিভার রয়েছে, লিভার কার মাধ্যমে ব্লাড সাপ্লাই পাচ্ছে? হেপাটিক আর্টারির মাধ্যমে। হেপাটিক আর্টারি লিভারকে ব্লাড সাপ্লাই করছে। আমাদের যে ইন্টেস্টাইন রয়েছে, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, তারা কীভাবে ব্লাড সাপ্লাই পায়? মেসেন্ট্রিক আর্টারির মাধ্যমে। ডাইজেস্টিভ ট্র্যাক্ট কীভাবে ব্লাড সাপ্লাই পায়? মেসেন্ট্রিক আর্টারির মাধ্যমে। আমাদের যে কিডনি রয়েছে দুটো, সেই দুটো কিডনি কীভাবে ব্লাড সাপ্লাই পাই? সেটা পাই আমাদের রেনাল আর্টারির মাধ্যমে। আমাদের যে ইলিয়াক আর্টারি রয়েছে, সেগুলো আমাদের যে লেগ বা ট্রাঙ্ক, থাই, এই সমস্ত জায়গায় যে ব্লাড সাপ্লাই প্রয়োজন, সেগুলো আমাদের ইলিয়াক আর্টারি ব্লাড সাপ্লাই দিয়ে থাকে। এই আমাদের হচ্ছে নর্মাল একদম বিষয়, এটা আমরা সবাই জানি, তাও একবার ক্লিয়ারভাবে একটু বুঝে নেওয়ার চেষ্টা করলাম। এবার এখানে আমরা কিছু কিছু পরিবর্তন দেখতে পাবো। সেটা কখন দেখতে পাবো? সেটা যখন আমরা ফিটাল সার্কুলেশনের জন্য পড়বো। এখানে আমরা কয়েকটা জাস্ট জায়গা স্পেসিফিকভাবে উল্লেখ করে রাখছি, সেই জায়গাতে আমরা কিছু স্পেসিফিক চেঞ্জেস পাবো ফিটাল সার্কুলেশনের ক্ষেত্রে। দেখো, এখানে লিভার ব্লাড সাপ্লাই পাচ্ছে, কিন্তু কার মাধ্যমে পাচ্ছে?
সেটা পাচ্ছে হেপাটিক আর্টারির মাধ্যমে, অর্থাৎ লিভার তার বেঁচে থাকার জন্য যে অক্সিজেন তার প্রয়োজন সেটা কার মাধ্যমে পাচ্ছে? হেপাটিক আর্টারির মাধ্যমে। এই জায়গাটা এখানে খেয়াল করে রাখো। একে কিন্তু আর অন্য কেউ ব্লাড সাপ্লাই দিচ্ছে না, একে কেউ আর সাহায্য করছে না, শুধুমাত্র একে সাহায্য করছে হেপাটিক আর্টারি। নেক্সট, আমাদের এখানে হার্টে কোনো আমরা অন্য কিছু বলিনি, আমরা এখানে বলেছিলাম যে রাইট এট্রিয়াম থেকে ব্লাড সরাসরি রাইট ভেন্ট্রিকেলে চলে যাচ্ছে। এখান থেকে কিন্তু ব্লাড আর অন্য কোনো দিকে যাচ্ছে না, যা রাইট এট্রিয়াম ফিল আপ হয়ে গেল, এই ফিল আপ হয়ে যাওয়ার পর যদি ভর্তি হয়ে যায় সরাসরি রাইট ভেন্ট্রিকেলকে পাঠিয়ে দেবে, এর অন্য কোনো সঙ্গী নেই, শুধুমাত্র রাইট ভেন্ট্রিকেল আছে। ঠিক এখানেও একটা আমরা পরিবর্তন লক্ষ্য করতে পারবো যখন আমরা সেটা ফিটাল সার্কুলেশনের ক্ষেত্রে করব। নেক্সট আমরা চলে যাব আমাদের পরের পয়েন্ট। আশা করি এই জায়গায় সবার ক্লিয়ার, দুবার বলেছি, আশা করি কারো এই জায়গায় ভুল হওয়ার কথা নয়। নেক্সট, ফিটাল সার্কুলেশন। ফিটাল সার্কুলেশন এখানে ডেফিনেশন রয়েছে। আমরা প্রথমে বলছি ফিটাল সার্কুলেশন কি? দ্য সার্কুলেশন অফ ব্লাড ফ্রম প্লাসেন্টা টু অ্যান্ড থ্রু দ্য ফিটাস অ্যান্ড ব্যাক টু দ্য প্লাসেন্টা নোজ অ্যাজ ফিটাল সার্কুলেশন। বাচ্চা ব্লাড সার্কুলেশনের সময় ওখানে কয়েকটা মেজর জিনিস প্রয়োজন। এখানে কি আমরা পেয়েছি? প্লাসেন্টা। এই প্লাসেন্টা খুব গুরুত্বপূর্ণ একটা বাচ্চার ক্ষেত্রে। প্লাসেন্টা যতদিন থাকবে একটা বাচ্চা তার মায়ের পেটে ঠিক ততদিন থাকতে পারবে। প্লাসেন্টা যদি আগে বেরিয়ে আসার চেষ্টা করে, আগে যদি বেরিয়ে যেতে চাই, বাচ্চাকে কিন্তু বের হতে হবে, কারণ প্লাসেন্টার মাধ্যমেই বাচ্চা তার বেঁচে থাকা যাবতীয় রসদ, তার খাবার, তার অক্সিজেন সমস্ত কিছু এর কিন্তু পেয়ে থাকে এই প্লাসেন্টার মাধ্যমে। সুতরাং প্লাসেন্টা আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা বাচ্চা যখন তার মায়ের গর্ভের মধ্যে থাকবে সেই সময় তার বেঁচে থাকার জন্য। আরও এখানে ডেফিনেশন রয়েছে, ফিটাল সার্কুলেশন ইজ এ সার্কুলেশন অফ অক্সিজেনেটেড ব্লাড, ডিঅক্সিজেনেটেড ব্লাড অ্যান্ড নিউট্রিটিভ ম্যাটেরিয়াল এটসেট্রা ইন দ্য ফিটাস ফ্রম মাদার। মায়ের কাছ থেকে যা সমস্ত অক্সিজেন প্রয়োজন হোক বা ডিঅক্সিজেনেটেড ব্লাড বাচ্চার শরীর থেকে বের করতে দেওয়া হোক, বা বাচ্চার বেঁচে থাকার জন্য যে নিউট্রিশন সেটাও কিন্তু মায়ের কাছ থেকে পেয়ে থাকে শুধুমাত্র এই ফিটাল সার্কুলেশনের মাধ্যমে। নেক্সট আমরা আরও কিছু উদ্ভিদ জেনে নেওয়ার চেষ্টা করব। বাই দ্য 3rd month অফ ডেভেলপমেন্ট, বাচ্চা যখন মায়ের শরীরে থাকে, বাচ্চার বয়স যখন 3 মান্থ বা 12 উইকস, ঠিক সেই সময়ই আমাদের প্লাসেন্টা ম্যাচিওর হয় এবং সেই সময় একটা বাচ্চার শরীরে এই ফিটাল সার্কুলেশন ঠিকঠাকভাবে সার্কুলার হতে শুরু করে। দেয়ার আর সেভারাল টেম্পোরারি স্ট্রাকচার্স, কিছু কিছু টেম্পোরারি স্ট্রাকচার লক্ষ্য করা যায়। আমরা যে অ্যাডাল্ট সার্কুলেশন বললাম, এখানে কিছু কিছু টার্ম ইউজ করিনি যেটা আমরা ফিটাল সার্কুলেশনের ক্ষেত্রে ব্যবহার করবো, শুধুমাত্র ফিটাল সার্কুলেশনেই ব্যবহার করবো, কারণ সেগুলো শুধুমাত্র ফিটাল সার্কুলেশনেই লক্ষ্য করা যায়। সেটা এখানে বলা হয়েছে কিছু কিছু টেম্পোরারি স্ট্রাকচার ফিটাল সার্কুলেশনের সময় লক্ষ্য করা যায়। কী কী লক্ষ্য করা যায়? এখানে একটি প্লাসেন্টার কাজ দেওয়া রয়েছে। দ্য ফিটাল সার্কুলেশন সিস্টেম প্রোভাইডস দ্য ফিটাস উইথ নিউট্রিয়েন্টস। এই ফিটাল সার্কুলেশনের মাধ্যমেই বাচ্চা যাবতীয় তার খাবার, তার নিউট্রিয়েন্টস এগুলো পেয়ে থাকে। তার বডি থেকে যে ওয়েস্ট প্রোডাক্ট রয়েছে, কার্বন ডাইঅক্সাইড বা আদার্স যে সমস্ত ওয়েস্ট প্রোডাক্ট রয়েছে সেগুলো বের করে দেখে, এবং তার অক্সিজেনের যখন প্রয়োজন পড়ে মায়ের শরীর থেকে অক্সিজেন নেই এই প্লাসেন্টার মাধ্যমে। অর্থাৎ এখানে প্লাসেন্টার কিছু কাজ দেওয়া রয়েছে। অবশ্যই এটা পড়ে রাখো, প্লাসেন্টার কাজ বা ফাংশন অফ প্লাসেন্টা বা ইম্পর্টেন্স অফ ফিটাল সার্কুলেশন, এখান থেকে কিন্তু কিছু কোশ্চেন আসতে পারে, সেগুলো আমরা আশা করি বুঝতে পেরে যাব। নেক্সট আমরা চলে যাচ্ছি যে সমস্ত টেম্পোরারি স্ট্রাকচার আমরা ফিটাল সার্কুলেশনে লক্ষ্য করতে পারবো তারই একটা আমরা ওভারঅল ভিউ এখানে দেখে নেওয়ার চেষ্টা করব, কারণ এইগুলো আমাদের খুব গুরুত্বপূর্ণ। এই টার্মগুলো যদি আমরা আগে জেনে নিই আমাদের কাজ করতে, আমাদের বুঝতে সুবিধা হবে। তো এখানে বলা হয়েছে অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি ফিটাল সার্কুলেশন। তো ফিটাল সার্কুলেশনে আমরা আলোচনা করলাম একটা মা, তো গর্ভাবস্থায় মায়ের পেটে বাচ্চা থাকে। তো এখানে আমরা একটা বাচ্চার আঁকার চেষ্টা করলাম। তো বাচ্চা কীভাবে নিউট্রিয়েন্টস পেয়ে থাকে? মায়ের ইউটেরাসের মধ্যে একটা প্লাসেন্টা তৈরি হয়, একটা প্লাসেন্টা তৈরি হয় মায়ের শরীরে ইউটেরাসের মধ্যে। এই ইউটেরাসের সঙ্গে বাচ্চার মধ্যে একটা কানেকশান তৈরি হয় কিসের মাধ্যমে? একটা কর্ডের মাধ্যমে, যেটাকে আমরা বলি আম্বিলিকাল। তো এই যে আম্বিলিকাল কর্ডটা রয়েছে এর মাধ্যমেই বাচ্চার যা প্রয়োজন, তার খাবার প্রয়োজন হোক, নিউট্রিশন প্রয়োজন হোক, অক্সিজেন প্রয়োজন হোক, এই আম্বিলিকাল কর্ডের মাধ্যমেই প্লাসেন্টা থেকে বাচ্চা নিয়ে থাকে। এটা হচ্ছে তার মেন কানেকশান। বাচ্চার সঙ্গে মায়ের যে প্লাসেন্টা রয়েছে ইউটেরাসের মধ্যে, তার যে মেন কানেকশান করে থাকে সেটা হচ্ছে এই আম্বিলিকাল কর্ড। এবার আম্বিলিকাল কর্ড বাচ্চা যতদিন মায়ের গর্ভাবস্থার মধ্যে থাকে ততদিনই তার কাজ রয়েছে, গুরুত্ব রয়েছে। এবার আমরা জেনে নিই এই আম্বিলিকাল কর্ডে কী থাকে। এখানে একটি আম্বিলিকাল কর্ড দেখানো হয়েছে যেটাকে কাটা হয়েছে। এখানে 3টে গোল দাগ রয়েছে, 1, 2, 3টে। তো যখন এটাকে প্রেস করা হচ্ছে এই জায়গা থেকে বেশি ব্লিডিং হচ্ছে, এটা হচ্ছে আমাদের আম্বিলিকাল ভেন, এবং আরও 2টি পার্ট রয়েছে, এগুলো হচ্ছে আমাদের আম্বিলিকাল আর্টারি। এই আম্বিলিকাল কর্ডে মোট 3টি রক্তনালী রয়েছে, 3টি রক্তনালী রয়েছে। এভাবে এটা স্পাইরালভাবে একসাথে 3টে যোগ হয়ে আছে। কী কী? 2টো আর্টারি, একটা ভেন।
দুটো আর্টারি একটা ভেন, একটা হচ্ছে আম্বিলিকাল ভেন এবং দুটো হচ্ছে আম্বিলিকাল আর্টারি, এই জন্য একে বলা হয় আভা। আমরা এইভাবে মনে রাখতে পারি আভা, AVA, আম্বিলিকাল আর্টারি, আম্বিলিকাল আর্টারি, আম্বিলিকাল ভেন, দুটো আর্টারি একটা ভেন। তো দুটো আম্বিলিকাল আর্টারি রয়েছে, দুটো আম্বিলিকাল আর্টারির কাজ কি? রিটার্ন ডিঅক্সিজেনেটেড ব্লাড, ফিকাল ওয়েস্ট, কার্বন ডাইঅক্সাইড টু প্লাসেন্টা। এটা যদি আমরা মায়ের ইউটেরাস এঁকে থাকি, এটা হচ্ছে প্লাসেন্টা, এটা হচ্ছে আমাদের আম্বিলিকাল দুটো আর্টারি এবং এখানে রয়েছে একটা, এটা রয়েছে আমাদের আম্বিলিকাল ভেন, এখানে রয়েছে আমাদের ফিটাস এবং এটা বাচ্চার আম্বিলিকাসের সঙ্গে যুক্ত রয়েছে। তো এই যে আমাদের আম্বিলিকাল আর্টারি এবং আম্বিলিকাল ভেন আমরা আঁকলাম, এর মধ্যে কী বলা হচ্ছে, দুটো আম্বিলিকাল আর্টারি কী করে বাচ্চার শরীরে যে কার্বন ডাইঅক্সাইড রয়েছে, এছাড়াও আরও ওয়েস্ট রয়েছে, সেটা বাচ্চার শরীর থেকে প্লাসেন্টার দিকে আসে থ্রু আম্বিলিকাল আর্টারি। কটা আম্বিলিকাল আর্টারি রয়েছে? দুটো আম্বিলিকাল আর্টারি রয়েছে। এবারে যে আমাদের আম্বিলিকাল ভেনটা রয়েছে, এর মাধ্যমে প্লাসেন্টা থেকে অক্সিজেন, নিউট্রিশন, যা যা প্রয়োজন প্লাসেন্টা থেকে বাচ্চার শরীরে যায়। কার মাধ্যমে? এই লাল যে ভেনটা আমরা দেখিয়েছি, এই লাল ভেনের মাধ্যমে প্লাসেন্টা থেকে বাচ্চার শরীরে অক্সিজেন, নিউট্রিশন এগুলো প্রবাহিত হয়। এটা হচ্ছে আমাদের মেন আম্বিলিকাল কর্ডের ফাংশন। এবার আমরা আরও একটি পরের টেম্পোরারি যে স্ট্রাকচারগুলো রয়েছে সেগুলো একটু দেখে নেব। নেক্সট দেখো, এখানে আমাদের আরও যে টেম্পোরারি স্ট্রাকচার রয়েছে, যেটা ফিটাস সার্কুলেশনে থাকে, সেটা হচ্ছে আমাদের ডাক্টাস ভেনোসাস। কী বলা হয়েছে? ডাক্টাস ভেনোসাস। এর মানে কি? এ ডাক্ট ফ্রম ভেন টু অ্যানাদার ভেন, একটা ডাক্ট যেটা একটা ভেনের সঙ্গে আরেকটা ভেনকে যুক্ত করেছে। তো আমরা একটু যদি ছবিটা দেখে নিই ডাক্টাস ভেনোসাসের, সেই ছবিটা দেখলে আমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে আমরা একটা ছবি দেখেছি, যেখানে আমাদের এখানে আম্বিলিকাল কর্ড এখানে রয়েছে। আম্বিলিকাল কর্ড থেকে আমাদের আম্বিলিকাল ভেন বেরিয়েছে। এই আম্বিলিকাল ভেন লিভারকে ব্লাড সাপ্লাই দিচ্ছে। কে ব্লাড সাপ্লাই দিচ্ছে? লিভারকে এই আম্বিলিকাল ভেন ব্লাড সাপ্লাই দিচ্ছে। এই আম্বিলিকাল ভেন যখন লিভারকে ব্লাড সাপ্লাই দিচ্ছে, এই আম্বিলিকাল ভেনের আরও একটা কিছু পার্ট আমাদের যে ইনফিরিয়র ভেনা কাভা ছিল তার সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে। আবার বলছি, আম্বিলিকাল ভেন আমাদের লিভারকে ব্লাড সাপ্লাই দিচ্ছে, লিভারকে ব্লাড সাপ্লাই দেওয়ার পরও এর কিছু অংশ সরাসরি ইনফিরিয়র ভেনা কাভার সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে। যেই অংশটা ইনফিরিয়র ভেনা কাভার সঙ্গে যুক্ত হচ্ছে সেটাকে আমরা বলছি ডাক্টাস ভেনোসাস। কী করছে? একটা আম্বিলিকাল ভেন, এটাও একটা ভেন, আর কী করছে? ইনফিরিয়র ভেনা কাভা, যেটা এটাও একটা ভেন। তার দুটো ভেনের মধ্যে আরেকটা নতুন ভেন, যেটা টেম্পোরারি স্ট্রাকচার, কিছুদিন থাকে, বাচ্চা যখন মায়ের পেটের মধ্যে থাকে ততদিনই থাকে। তো সেই একটা ভেন দুটো ভেনের মধ্যে একটা সংযোগ স্থাপন করছে, সেটাকে আমরা বলছি ডাক্টাস ভেনোসাস। নেক্সট আরও আমাদের কিছু স্ট্রাকচার রয়েছে যেগুলো আমরা ফিটাল সার্কুলেশনেই দেখতে পাবো। কী রয়েছে? ডাক্টাস আর্টারিওসাস। কী বলা হয়েছে? ডাক্টাস আর্টারিওসাস। এটার মানে কি? ডাক্ট ফ্রম আর্টারি টু অ্যানাদার আর্টারি, যেটা দুটো আর্টারির মধ্যে সংযোগ করছে বা একটা আর্টারিকে আর একটা আর্টারির সঙ্গে যুক্ত করছে, সেটা হচ্ছে আমাদের ডাক্টাস আর্টারিওসাস। এখানেও দেখা একটা ছবি দেখানো রয়েছে। ছবিটা অ্যাকচুয়ালি কি? এটা হচ্ছে আমাদের হার্টের ছবি। হার্টের ছবির মধ্যে এটা রয়েছে আমাদের আর্ক অফ দ্য অ্যাওর্টা। এই আর্ক অফ দ্য অ্যাওর্টা এবং আমাদের যে পালমোনারি আর্টারি রয়েছে, এই আর্ক অফ দ্য অ্যাওর্টা এবং পালমোনারি আর্টারির মধ্যে একটা দেখো ছোট্ট সংযোগ তৈরি হয়েছে। আবার বলছি, আর্ক অফ দ্য অ্যাওর্টা অর্থাৎ এটাও একটা আর্টারি এবং পালমোনারি আর্টারি এটাও একটা আর্টারি, এই দুটো আর্টারির মধ্যে যে সংযোগ স্থাপন করছে সেটা হচ্ছে আমাদের ডাক্টাস আর্টারিওসাস। এখানে যদি আমরা ছবিটা দেখানোর চেষ্টা করি, আমরা এটা বলেছিলাম পালমোনারি আর্টারি, এটা হচ্ছে আমাদের পালমোনারি আর্টারি, আর এটা হচ্ছে আমাদের অ্যাওর্টা। কি? অ্যাওর্টা, যেটা আমাদের লেফট ভেন্ট্রিকেল থেকে সরাসরি বেরিয়েছে। লেফট ভেন্ট্রিকেল থেকে আমাদের বেরিয়েছে আর্ক অফ দ্য অ্যাওর্টা, আর আমাদের রাইট ভেন্ট্রিকেল থেকে বেরিয়েছে পালমোনারি আর্টারি। আমরা দুটোকে আর্টারি বলছি, কিন্তু অ্যাওর্টাও এক ধরনের আর্টারি, পালমোনারি আর্টারি এত আর্টারি নামটাই দিয়ে দিয়েছি। এই যখন এই দুটো আর্টারির মধ্যে সংযোগ স্থাপন হচ্ছে তখন সেটাকে আমরা বলছি ডাক্টাস আর্টারিওসাস। ক্লিয়ার? আমরা পরবর্তীকালে যখন ভিডিওটা আরও কন্টিনিউ করবো সেখানে আমরা আরও ক্লিয়ারলি বুঝতে পারবো। আরও এখানে একটি টেম্পোরারি স্ট্রাকচার রয়েছে, সেটা হচ্ছে আমাদের ফোরামেন ওভালি। কী রয়েছে? ফোরামেন ওভালি, মিনিং ওভাল ওপেনিং। ওভাল ওপেনিং অর্থাৎ একটা ওপেনিং তৈরি হয়েছে। কার মাধ্যমে বা কোথায় তৈরি হয়েছে? দিস ওপেনিং ইজ সেপ্টাম বিটুইন দ্য রাইট এট্রিয়াম অ্যান্ড লেফট এট্রিয়াম অফ দ্য ফিটাল হার্ট। এটা আমাদের নর্মাল একটা অ্যাডাল্টের হার্ট ধরেছিলাম। এটাকে যদি আমরা ফিটাল হার্ট ধরে থাকি তাহলে কী বলা হয়েছে? ফোরামেন ওভালি এই হার্টের মধ্যে লক্ষ্য করা যাবে। কোথায় লক্ষ্য করা যাবে? বিটুইন দ্য রাইট এট্রিয়াম অ্যান্ড লেফট এট্রিয়াম। তাহলে আমাদের রাইট এট্রিয়াম কোনটা ছিল? এটা। লেফট এট্রিয়াম কোনটা? এটা। তাহলে এই রাইট এট্রিয়াম এবং লেফট এট্রিয়ামের মধ্যে যখন কোনো কানেকশান তৈরি হবে তখন সেটাকে আমরা বলছি ফোরামেন ওভালি। ফোরামেন ওভালি। আশা করি ক্লিয়ার। তার মধ্যে কি, তখন আমরা প্রথমেই বলেছিলাম যে এই জায়গায় আমরা কিছুটা চেঞ্জেস লক্ষ্য করতে পারবো, সেটা এখন লক্ষ্য করতে পারছি যে রাইট এট্রিয়াম এবং লেফট এট্রিয়ামের মধ্যে
যে সংযোগ স্থাপন হয় বাচ্চা বা ফিটাল সার্কুলেশনের ক্ষেত্রে, সেটাকে আমরা বলছি ফোরামেন ওভালি। এই হচ্ছে আমাদের মেন কয়েকটা স্ট্রাকচার যেগুলো আমরা ফিটাল সার্কুলেশনের ক্ষেত্রে লক্ষ্য করতে পারবো। নেক্সট, এটা এখানে দেখানো হয়েছে, দেখো রাইট এট্রিয়াম লেফট এট্রিয়াম, এই দুটোর মাঝে একটা ছিদ্র তৈরি হয়েছে বা ওপেনিং তৈরি হয়েছে, যার মাধ্যমে রাইট এট্রিয়াম থেকে ব্লাড লেফট এট্রিয়ামে সরাসরি চলে যায়। এটাকে আমরা বলছি ফোরামেন ওভালি। ছবি আমাদের এখানে ক্লিয়ার। এখানে আমরা যে সমস্ত স্ট্রাকচারগুলো দেখেছিলাম, টেম্পোরারি স্ট্রাকচারগুলো, সেগুলো দেখিয়ে দিয়েছি। ডাক্টাস ভেনোসাস, আম্বিলিকাস ভেন, এখানে আম্বিলিকাল কর্ড রয়েছে, এখানে ফোরামেন ওভালি রয়েছে, ডাক্টাস আর্টেরিওসাস, এগুলো আমরা দেখে নিয়েছি। এবার আমরা দেখে নেব ফিটাল সার্কুলেশন সম্পর্কে। তো ফিটাল সার্কুলেশন জানার আগে আমরা যে অ্যাডাল্ট সার্কুলেশন দেখেছি, সেখানে কিন্তু আমরা একটা জায়গায় দেখিয়েছি লাংসের একটা বড় ভূমিকা রয়েছে আমাদের ব্লাড সার্কুলেশনের ক্ষেত্রে। কারণ এই আমাদের যদি লাংস অকেজো হয়ে যায় আমরাও বাঁচবো না। যেমন হার্ট যদি বন্ধ হয়ে যায় আমরা বাঁচবো না, ঠিক আমাদের লাংস যদি অকেজো হয়ে যায় আমরা কিন্তু বাঁচবো না। কারণ সে কিন্তু গ্যাসিয়াস এক্সচেঞ্জ করতে পারবে না, কার্বন ডাইঅক্সাইডকে আমাদের শরীর থেকে বের করতে পারবে না, আবার অক্সিজেনকে আমাদের রক্তে মেশাতে পারবে না। তো এটা আমাদের অ্যাডাল্ট সার্কুলেশনের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। বাট এখানে আমরা একটা টুইস্ট রয়েছে যে ফিটাস মায়ের পেটে কী অবস্থায় থাকে জানো? এটা যদি মায়ের অ্যাবডোমেন হয়ে থাকে, এখানে যদি আমাদের ইউটেরাস হয়ে থাকে মায়ের, এই জায়গায় প্লাসেন্টা রয়েছে, প্লাসেন্টার থেকে কর্ড দুটো বেরিয়েছে, আম্বিলিকাল আর্টারি এবং একটা আম্বিলিকাল ভেন রয়েছে। তো এখানে আমাদের রয়েছে ফিটাস। এটা হচ্ছে বাচ্চার হেড, এখানে হাত পা যেমনভাবে আঁকবে এঁকে নিয়ে এলো। তো বাচ্চা এই যে মায়ের পেটে রয়েছে, এই জায়গায় কিন্তু সে সাঁতার কাটছে। এখন কী করছে? বাচ্চা এখন সাঁতার কাটছে, অর্থাৎ বাচ্চা যেভাবে রয়েছে মায়ের পেটে একটা ফ্লুইডের মধ্যে রয়েছে, একটা ফ্লুইড ব্যাগ স্যাকের মধ্যে রয়েছে, যেটাকে আমরা বলি অ্যামনিওটিক ফ্লুইড। কিসের মধ্যে রয়েছে? অ্যামনিওটিক ফ্লুইড। কেউ যদি আমরা জলের নিচে থাকি, সেই জায়গায় কি আমরা আমাদের রেসপিরেশন কন্টিনিউ করতে পারবো? সেটা কিন্তু পারবো না। ঠিক সেমভাবে বাচ্চা যেহেতু মায়ের পেটে একটা অ্যামনিওটিক ফ্লুইডের মধ্যে ভাসমান অবস্থায় রয়েছে, তো সেই জন্য বাচ্চার যে লাংস রয়েছে সে কিন্তু কাজ করতে পারে না। কি করতে পারে না? সে কাজ করতে পারে না, অর্থাৎ সে কার্বন ডাইঅক্সাইডকে বের করতে পারে না, সে অক্সিজেনকে গ্রহণ করতে পারে না নিজে থেকে। সেই কাজটা কে করে দেয়? সেই কাজটা করে দেয় আমাদের এই প্লাসেন্টা। আমরা প্লাসেন্টার কাজ বা প্লাসেন্টার যে ফাংশন বা আমাদের ফিটাল সার্কুলেশনের যে গুরুত্ব, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা বলেছি কি হয় না, এই প্লাসেন্টার মাধ্যমে বাচ্চার শরীর থেকে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যায়, ওয়েস্ট প্রোডাক্ট বেরিয়ে যায়, এবং এর মাধ্যমে অক্সিজেনেটেড ব্লাড বাচ্চার শরীরে আসে, নিউট্রিশন বাচ্চার শরীরে আসে। এখানে দেখো লাংসগুলো অকেজো অবস্থায় রয়েছে, সে কোনো ফাংশন করছে না, সে কোনো রোল প্লে করছে না। বাচ্চার ক্ষেত্রে এটা কিন্তু হয়ে থাকে। তো বাচ্চার ক্ষেত্রে লাংসের পরিবর্তে যেই কাজটা প্রয়োজন সেটা করে দিচ্ছে আমাদের প্লাসেন্টা। এবার আমরা সার্কুলেশনে চলে আসছি। তো সার্কুলেশনের ক্ষেত্রে কি বললাম? মায়ের অ্যাবডোমেন এখানে রয়েছে প্লাসেন্টা থেকে দুটো আর্টারি এবং একটা ভেন রেডিয়েট করে গেছে, যেটাকে আমরা একসাথে বলছি আম্বিলিকাল কর্ড। এটা বাচ্চার শরীরে এন্টার করেছে। এবার এই আম্বিলিকাল কর্ডে যে ভেনটা রয়েছে, এই ভেন সবসময় মায়ের শরীর থেকে অক্সিজেনেটেড ব্লাড, আবার বলছি মায়ের শরীর থেকে অক্সিজেনেটেড ব্লাড নিয়ে বাচ্চাকে দিচ্ছে। কে দিচ্ছে? আম্বিলিকাল ভেন। আর বাচ্চার শরীরে যে কার্বন ডাইঅক্সাইড বা কম পরিমাণ যে অক্সিজেন রয়েছে, সেই ব্লাডটা বাচ্চার শরীর থেকে মায়ের শরীরে ফিরিয়ে দিচ্ছে আম্বিলিকাল আর্টারি। এটা আমরা ক্লিয়ার। তো এই আম্বিলিকাল ভেন যখন প্লাসেন্টা থেকে অক্সিজেন নিয়ে বাচ্চাকে অক্সিজেন দিচ্ছে, প্রথম সে অক্সিজেন সাপ্লাই দেয় কাকে? সে প্রথম অক্সিজেন সাপ্লাই দেয়, দেখো প্রথমেই এই আম্বিলিকাল ভেনটা বেরিয়ে ব্লাড সাপ্লাই দিচ্ছে আমাদের লিভারকে। বাচ্চার লিভারকে যখন সে ব্লাড সাপ্লাই দিচ্ছে, সময় ব্লাডে কত অক্সিজেন থাকে? প্রায় 80 থেকে 85%। কত থাকে? 80 থেকে 85% অক্সিজেন থাকে এই ব্লাডের মধ্যে প্রথম যখন লিভার পায়। কারণ এখানে 100% থাকে না, কারণ যেহেতু মায়ের শরীর থেকে ব্লাড আসছে, তো মায়ের শরীরে কিছুটা পরিমাণ ইউটিলাইজড হচ্ছে, 15 থেকে 20% অক্সিজেন ইউটিলাইজড হচ্ছে, বাকি অক্সিজেনেটেড ব্লাড বাচ্চার শরীরে যাচ্ছে। তো আম্বিলিকাল ভেনের মাধ্যমে প্রথম আসলো এই লিভারের কাছে, লিভারকে কিছুটা ব্লাড সাপ্লাই দিচ্ছে। লিভার তো আর পুরোটা ব্লাডটা নিতে পারছে না। লিভার যেহেতু পুরো ব্লাডটা নিতে পারছে না, সেই ব্লাডটা বাচ্চার হার্টে পৌঁছানোর জন্য এই আম্বিলিকাল ভেন সরাসরি ইনফিরিয়র ভেনা ক্যাভার সঙ্গে একটা সংযোগ স্থাপন করে। ইনফিরিয়র ভেনা ক্যাভার সঙ্গে তার একটা রিলেশন তৈরি হয়ে যায়। সেই রিলেশনটা যে ভেনের মাধ্যমে হয়ে থাকে সেটা হচ্ছে আমাদের ডাক্টাস ভেনোসাস। সরাসরি দেখো আম্বিলিকাল ভেন একটা অংশ চলে গেছে লিভারে, বাকি একটা অংশ চলে গেছে সরাসরি ইনফিরিয়র ভেনা ক্যাভা। এই যে দুটোর মধ্যে একটা সংযোগ স্থাপন হচ্ছে, এটাই হচ্ছে ডাক্টাস ভেনোসাস। এটা বাচ্চা যতক্ষণ ইউটেরাসের মধ্যে থাকে ততক্ষণ অ্যাক্টিভ থাকে, ততক্ষণ এর কাজ থাকে। বাচ্চা যখন ইউটেরাস থেকে মায়ের পেট থেকে বাইরে চলে আসলো, এক্সটার্নাল ওয়ার্ডে চলে আসলো, তখন এই কাজ আস্তে আস্তে কমতে থাকে। তো এখান থেকে ব্লাড সরাসরি ইনফিরিয়র ভেনা ক্যাভার মাধ্যমে কোথায় চলে গেল?
রাইট এট্রিয়ামে, বাচ্চার রাইট এট্রিয়ামে চলে গেল। কার রাইট এট্রিয়ামে? বাচ্চার রাইট এট্রিয়ামে। বাচ্চার রাইট এট্রিয়ামে যখন এসে ব্লাড এখানে স্টোর হয়ে গেল, সেই ব্লাড স্টোর হওয়ার পর নর্মাল নিয়ম কি, এট্রিয়াম ভর্তি হয়ে গেছে মানে সেটা রাইট ভেন্ট্রিকেলে যাবে। তো রাইট ভেন্ট্রিকেলে অবশ্যই কিছু ব্লাড আসবে, রাইট ভেন্ট্রিকেলে আসার পর তার যেটা প্রসেস সেই অনুযায়ী যাবে। বাট এখানে এই যে ব্লাড রাইট এট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকেলে আসলো, এখানে একটা চেঞ্জেস লক্ষ্য করা যায়। তারপর আমরা হার্ট আঁকবো, এখানেও আমরা দেখাবো বাচ্চার হার্ট। এটা হচ্ছে আমাদের ভেন্ট্রিকেল, এগুলো হচ্ছে আমাদের সেপ্টাম, ট্রাইকাসপিড ভালভ, বাইকাসপিড ভালভ বা মাইট্রাল ভালভ। তো এখানে আমরা কী বলেছিলাম, আমাদের একটা সেপ্টাম থাকে এট্রিয়াম এবং ভেন্ট্রিকেলের মধ্যে, রাইট এট্রিয়াম, লেফট এট্রিয়াম, রাইট ভেন্ট্রিকেল, লেফট ভেন্ট্রিকেল। তো বাচ্চার শরীরে যখন এই যে ইনফিরিয়র ভেনা কাভার মাধ্যমে বা সুপিরিয়র ভেনা কাভার মাধ্যমে ব্লাড আসলো, ইনফিরিয়র ভেনা কাভার মাধ্যমে যখন এই ব্লাডটা আসলো বা সুপিরিয়র ভেনা কাভার মধ্যে আসার পর রাইট এট্রিয়াম যখন ভর্তি হয়ে গেল, নর্মাল নিয়ম অনুযায়ী কি রাইট ভেন্ট্রিকেলে ব্লাড যাবে, নর্মাল নিয়ম অনুযায়ী রাইট এট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকেলেও ব্লাড যায়। বাট এই যে রাইট ভেন্ট্রিকেলে আসলো ব্লাড, এই রাইট ভেন্ট্রিকেলে ব্লাড আসার পর কি হয়, সরাসরি এই লাংসে যাওয়ার কথা। এই যে ব্লাড রাইট এট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকেলে আসলো, রাইট ভেন্ট্রিকেলে আসার পর এখান থেকে হচ্ছে আমাদের পালমোনারি আর্টারি তৈরি হচ্ছে। তো দেখো আমাদের লাংসে কিন্তু অলরেডি ব্লাড চলে গেছে, বাট এই লাংস কিন্তু কাজ করছে না, এই লাংসের মধ্যে তখন ফ্লুইড জমা হয়ে আছে, কাজ করতে পারছে না। সেই জন্য হাই প্রেসার ক্রিয়েট হয়। কি হয়? হাই প্রেসার ক্রিয়েট হয়, কারণ এই লাংস তখন কিছু করতে পারে না। এই ব্লাড যেটা রাইট ভেন্ট্রিকেল থেকে পালমোনারি আর্টারির মাধ্যমে লাংসে যাচ্ছিলো, সেখানে গিয়ে ব্লাড জমা হয়ে যায়, কারণ এই ব্লাড আর ফ্লো হতে পারে না যেহেতু লাংস কাজ করে না। এই যে এখানে একটা নতুনভাবে প্রেসার ক্রিয়েট হচ্ছে, এখানে ব্লাড আস্তে আস্তে জমা হতে 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 আমাদের বাচ্চার যে রাইট ভেন্ট্রিকেল রয়েছে এই জায়গায় একটা প্রেসার ক্রিয়েট হয়, অর্থাৎ এই জায়গার যে ব্লাড ভলিউম এটা সবসময় ভর্তি হয়ে থাকে। ম্যাক্সিমাম টাইমে এখানে হাই প্রেসার লক্ষ্য করা যায়। তো এখানে প্রেসার বেশি থাকার জন্য রাইট এট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকেলে ব্লাড খুব বেশি পরিমাণ যেতে পারে না। কি বললাম পালমোনারি আর্টারির মাধ্যমে এখানে লাংসে আসে, এদিকেও লাংসে আসে, বাট এখানে লাংস যেহেতু কাজ করছে না, এখানে অটোমেটিক্যালি যে ব্লাডটা এসেছিলো সেটা এখানে জমা হয়ে গেল। লাংসের মধ্যে অলরেডি ফ্লুইড রয়েছে, এখানে যে ভেসেলগুলো রয়েছে সেই ভেসেলগুলোর মধ্যে ব্লাড অলরেডি জমা হয়ে গেল। তো এখানে আস্তে আস্তে জমা হতে 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 এই পালমোনারি আর্টারিটা একটা প্রচুর পরিমাণে প্রেসার তৈরি হয়। এই পালমোনারি আর্টারিতে যেহেতু প্রেসার ক্রিয়েট হয়েছে, তো এই জায়গা থেকে যে ভেসেলটা যাচ্ছিলো সেটাই তো আমাদের পালমোনারি আর্টারি ছিল, তো এখানেও ব্লাড জমা হয়ে গেল। এখানে যেহেতু একটা প্রেসার তৈরি হয়েছে, তাই ব্লাড রাইট ভেন্ট্রিকেল থেকে আর এই পালমোনারি আর্টারির মাধ্যমে আর বেশি লাংসকে যেতে পারে না। সেটা না যেতে পেরে রাইট ভেন্ট্রিকেলে একটা প্রেসার তৈরি হয়। রাইট ভেন্ট্রিকেলে প্রেসার তৈরি হওয়ার ফলে এই যে রাইট এট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকেলে ব্লাড আসছিল, সেটা রাইট ভেন্ট্রিকেলে না এসে এখানে একটা বাচ্চার উইকনেস থাকে, এখানে একটা সেপ্টামের মতো একটা বা একটা দুটো এট্রিয়ামের মধ্যে একটা সংযোগ তৈরি হয়ে থাকে। সরাসরি এই রাইট এট্রিয়াম থেকে রক্ত লেফট ভেন্ট্রিকেলে চলে যায়। তাহলে ইনফিরিয়র ভেনা কাভা থেকে আসলো, সুপিরিয়র ভেনা কাভা থেকে আসলো রাইট এট্রিয়ামে। এখানে যেহেতু প্রেসার তৈরি হয়েছে, তাই এই ব্লাড এদিকে না এসে সরাসরি লেফট ভেন্ট্রিকেলে চলে যায়। কার মাধ্যমে? ফোরামেন ওভালির মাধ্যমে। আশা করি এই জায়গাটা ক্লিয়ার হয়েছে। লাংসেও কিছুটা পরিমাণ ব্লাড ইউজ হয় শুধুমাত্র লাংসের বেঁচে থাকার জন্য, লাংসের CO2 এক্সচেঞ্জ বা অক্সিজেন এক্সচেঞ্জের জন্য নয়। লাংস তার নিজের বেঁচে থাকার জন্য কিছুটা পরিমাণ রক্ত ইউজ করে, সেই রক্তটাই আবার সরাসরি আমাদের লেফট এট্রিয়ামে ফিরে আসে। তাহলে লেফট এট্রিয়ামে ফিরে আসলো, বা অন্যান্য জায়গা থেকে যে রক্তটা আমাদের লেফট এট্রিয়ামে আসার কথা সেটা কিন্তু সে ফিরে আসলো, এবং এখান থেকে অগ্রিম যে পাওনা পেয়েছে, রক্তটা পেয়েছে, সেই রক্তটা লেফট ভেন্ট্রিকেলে আসলো। লেফট ভেন্ট্রিকেল যখন স্কুইজ হচ্ছে, তখন সেই রক্তটা আপ অফ দ্য অ্যাওর্টার মাধ্যমে আমাদের বডি পার্ট, বাচ্চার যে উপরের বডি পার্ট রয়েছে সেই জায়গা থেকে চলে গেল, আবার কিছুটা পার্ট অ্যাওর্টার মাধ্যমে বাচ্চার যে নিচের দিকের পোর্শন রয়েছে সেই জায়গাতে ব্লাড সাপ্লাই দিতে থাকে, যেমন এখানে সেটাই দেখানো হয়েছে। তো রাইট এট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকেলে আসলো, রাইট ভেন্ট্রিকেলে যেহেতু প্রেসার বেশি আছে, তারই এই ব্লাড এই দিকে না এসে ফোরামেন যে ওভালি রয়েছে, অর্থাৎ রাইট এট্রিয়াম এবং লেফট এট্রিয়ামের মধ্যে যে ছিদ্র রয়েছে ফোরামেন ওভালি, সেই দিকে সরাসরি ব্লাড পৌঁছে যায়। কোথায়? না লেফট এট্রিয়াম। সেই লেফট এট্রিয়ামের ব্লাড লেফট ভেন্ট্রিকেলে আসে, সেই লেফট ভেন্ট্রিকেল থেকে ব্লাড দেখো এখানে অ্যারো চিহ্ন দিয়ে দেখানোই আছে, বডির উপরের পার্টে চলে যাচ্ছে এবং বডির নিচে পার্টে
অর্থাৎ এদিকে আমাদের লোয়ার যে বডি পার্ট রয়েছে বাচ্চার, সেই জায়গাতে কিন্তু ব্লাড সাপ্লাই হচ্ছে। ব্লাড সাপ্লাই হওয়ার পর বাচ্চার শরীর সেই রক্ত থেকে অক্সিজেন কিছুটা ইউটিলাইজ করবে তার নিজের বেঁচে থাকার জন্য, আর নিচের দিকে যে বডি পার্টগুলো রয়েছে সেগুলোর যাতে ডেভেলপমেন্ট হয় তার জন্য কিছুটা অক্সিজেন সে ব্যবহার করলো। তো অক্সিজেন ব্যবহার করার ফলে যে রক্তটা পড়ে থাকছে সেটা আমাদের আম্বিলিক্যাল আর্টারির মাধ্যমে আবার মায়ের শরীরে ফিরে আসে থ্রু প্লাসেন্টা। এটা হচ্ছে ফিটাল সার্কুলেশন। এখানে একটা আমরা রক্তনালী দেখতে পাচ্ছি যেটা পালমোনারি আর্টারি এবং আর্ক অফ দ্য আওয়ার্টার মধ্যে একটা সংযোগ তৈরি করেছে। পালমোনারি আর্টারি থেকে কিছুটা পরিমাণ ব্লাড আর্ক অফ দ্য আওয়ার্টারতে মিশে যাচ্ছে। এটা কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। এই হচ্ছে আমাদের নর্মাল ফিটাল সার্কুলেশন। আম্বিলিক্যাল ভেনের মাধ্যমে যে রক্ত আসছে সেটাতে সবথেকে বেশি অক্সিজেন স্যাচুরেশন থাকে, প্রায় 80 থেকে 85% অক্সিজেন স্যাচুরেশন থাকে। এই ব্লাড যখন ইনফিরিয়র ভেনা ক্যাভার সঙ্গে মিশছে, ইনফিরিয়র ভেনা ক্যাভাতে কোন রক্ত থাকে, যেটা অক্সিজেন কম থাকে বা কার্বন ডাইঅক্সাইড বেশি থাকে, সেই রক্তই ইনফিরিয়র ভেনা ক্যাভাতে থাকে। দেখো ইনফিরিয়র ভেনা ক্যাভাতে কিন্তু সেই ডিঅক্সিজেনেটেড রক্তই আসছিল। সেই ডিঅক্সিজেনেটেড রক্তের সঙ্গে যখন 80% স্যাচুরেশনযুক্ত ব্লাড মিশে গেল, তার কিন্তু কনসেন্ট্রেশন অটোমেটিক্যালি কমে গেল, কারণ এটা CO2 যুক্ত রক্ত ছিল, এটা O2 যুক্ত রক্ত ছিল। তো এই যে রাইট এট্রিয়ামে যে ব্লাড আসছে তার স্যাচুরেশন কিন্তু অনেক কমে যায়। এখানে যেটা 80% স্যাচুরেশন থাকে, যখন রাইট এট্রিয়ামে এই রক্ত মিশে যায় বা পৌঁছায় তখন এর স্যাচুরেশন 70 থেকে 75%। এরপর রাইট এট্রিয়াম এবং লেফট এট্রিয়ামের মাঝে যে ফোরামেন ওভালি ছিল এর মাধ্যমে কিছুটা পরিমাণ রক্ত লেফট এট্রিয়ামে চলে যাচ্ছে। তো এখানেও কিছুটা পরিমাণ কনসেন্ট্রেশন থাকে, প্রায় 65 বা এর অ্যাবাভ সামথিং কিছুটা পরিমাণ অক্সিজেন স্যাচুরেশন থাকে। তো এখানে কিছুটা পরিমাণ ব্লাড আবার আমাদের লেফট ভেন্ট্রিকেলে চলে আসে। যখন লেফট ভেন্ট্রিকেলে এই অক্সিজেন যুক্ত ব্লাড আসে তার অক্সিজেন কনসেন্ট্রেশন থাকে প্রায় 60%, এবং এই ব্লাড আরও আর্ক অফ দ্য অ্যাওয়ার্টার মাধ্যমে আমাদের পরবর্তী শরীরে পৌঁছে যায়। তখন এর স্যাচুরেশন সব থেকে কম থাকে 60 বা তারও নিচে অক্সিজেন স্যাচুরেশন থাকে। আশা করি এই জায়গায় ক্লিয়ার। এখানে যখন পৌঁছাচ্ছে তখন থাকছে 80 থেকে 85% স্যাচুরেশন। যখন রাইট এট্রিয়ামে অক্সিজেন পৌঁছাচ্ছে, তখন ব্লাড পৌঁছাচ্ছে, তখন তার স্যাচুরেশন থাকে প্রায় 70 এর আশেপাশে অক্সিজেন স্যাচুরেশন। সেটা যখন লেফট এট্রিয়ামে আসে বা লেফট ভেন্ট্রিকুলে আসে তখন তার স্যাচুরেশন থাকে 65 বা তার কম। এটাই যখন আর্ক অফ দ্য অ্যাওয়ার্টার মাধ্যমে আমাদের লোয়ার বডিতে বা আপার বডিতে পৌঁছে যায় তখন সেই অক্সিজেনের স্যাচুরেশন থাকে আরও কম, 60 বা তারও কম। তো আশা করি ক্লিয়ার হয়েছে। আমরা যেই সমস্ত টেম্পোরারি স্ট্রাকচারগুলো দেখানোর চেষ্টা করেছিলাম বা বোঝানোর চেষ্টা করেছিলাম সেগুলো আশা করি বোঝাতে পেরেছি। ডাক্টাস ভেনোসাস এর মাধ্যমে একটা জয়েন হয়, এখানে ফোরামেন ওভালিও দেখিয়ে দিয়েছি এবং এখানে আমরা ডাক্টাস আর্টারিওসাসও দেখিয়ে দিয়েছি। এবার আমরা এই যে টেম্পোরারি স্ট্রাকচারগুলো বললাম, এই টেম্পোরারি স্ট্রাকচারগুলো বাচ্চা যতক্ষণ মায়ের পেটের মধ্যে থাকে ততক্ষণই থাকে। যা মায়ের পেট থেকে বাইরে বেরিয়ে আসলো এই সমস্ত স্ট্রাকচারগুলো আস্তে আস্তে ডিজেনারেশন শুরু হয়ে যায় বা এদের ক্ষয় শুরু হয়ে যায়। কীভাবে ক্ষয় শুরু হয়? বাচ্চার ডেলিভারি হলো, বাচ্চার যা ডেলিভারি হলো ফার্স্ট 1 মিনিটের মধ্যে কী করা হয়, এই যে আম্বিলিক্যাল কর্ডটা রয়েছে এই আম্বিলিক্যাল কর্ডটাকে ক্ল্যাম্প করে দেওয়া হয়। তো এখানে যদি আমরা ক্ল্যাম্প করে দিই এই জায়গায় কী হবে, ব্লাড সার্কুলেশন যেটা ছিল আম্বিলিক্যাল ভেনের মাধ্যমে বাচ্চা শরীরে যাচ্ছিলো সেটা কিন্তু কাট অফ হয়ে যাবে, একদম বন্ধ হয়ে যাবে। তো এখানে যে ব্লাডের প্রেশারটা ছিল সেটা কিন্তু একদম নীল হয়ে যাবে। এখানে কিন্তু কোনো প্রেশার থাকবে না বা কোনো ব্লাড ফ্লো থাকবে না। অর্থাৎ এই আম্বিলিক্যাল ভেনটা এ তো আর অন্য জায়গা থেকে ব্লাড সাপ্লাই পাচ্ছেই না, এ যেহেতু ব্লাড সাপ্লাই পাচ্ছে না তখন এটা অটোমেটিক্যালি সংকুচিত হয়ে যাবে এবং আস্তে আস্তে এটা অন্য একটা পার্টে কনভার্ট হয়ে যাবে। তখন এটা আম্বিলিক্যাল ভেন থাকবে না। কি হয়ে যাবে তখন? এটা হয়ে যাবে আমাদের লিগামেন্টাম টেরেস। সেটা কী করবে, আমাদের যে আম্বিলিকাস রয়েছে এই আম্বিলিকাসের সঙ্গে একটা লিগামেন্ট হিসাবে এই লিভারের সঙ্গে যুক্ত হয়ে থাকবে। কি হয়ে থাকবে আবারও বলছি, এই যে আমাদের আম্বিলিক্যাল ভেন রয়েছে এই আম্বিলিক্যাল ভেনটা আমাদের নেভেল বা আমাদের যে আম্বিলিকাস রয়েছে সেই আম্বিলিকাস সঙ্গে আমাদের যে লিভার রয়েছে তার সঙ্গে যুক্ত হয়ে একটা জাস্ট লিগামেন্টে পরিণত হয়ে যাবে এবং সেটা এই লিগামেন্ট হয়েই রয়ে যাবে। এটা কিন্তু আর কোনো দিন ভেন হিসাবে গণ্য হবে না, এটার ভেন থাকবে না। নেক্সট এখানে যে ফোরামেন ওভাল ছিল, ফোরামেন ওভালির কেন এখানে ব্লাড আমাদের রাইট এট্রিয়াম থেকে লেফট এট্রিয়ামে যাচ্ছিলো? আমরা বারবার বলেছি যে আমাদের যে পালমোনারি আর্টারি ছিল সেই পালমোনারি আর্টারি যেহেতু লাংসকে ব্লাড সাপ্লাই দিচ্ছিল বাট এখানে ব্লাড কিছু কাজ করছিল না, সে অকেজে ছিল। তো এখানে সে যেহেতু কাজ করছিল না তাই এখানে একটা প্রেসার ক্রিয়েট ছিল। এই প্রেসারটা আমাদের রাইট এট্রিয়াম পর্যন্ত রাইট ভেন্ট্রিকেল পর্যন্ত পৌঁছে গিয়েছিল। তো এখানে প্রেসার বেশি থাকার জন্য এই এট্রিয়াম থেকে ব্লাড নিচের দিকে না এসে এখানে যে ওপেনিংটা ছিল সেই ওপেনিংয়ের মধ্যে দিয়েই রাইট এট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকেলে পৌঁছে যাচ্ছিলো। তো নর্মালি এই কাজটাই হচ্ছিল। বাট যখনই আমাদের এই লাংস কাজ করতে শুরু করে দেবে এখানে যে হাই প্রেসারটা ছিল সেই হাই প্রেসারটা
কমে গিয়ে এখানে একটা লো প্রেশার তৈরি হয়ে যাবে। যখন এই লো প্রেশার তৈরি হয়ে যাবে তখন এখানে যে প্রেশারটা ক্রিয়েট হয়েছিল, এ তো অলরেডি আগে হাই প্রেশার ছিল, সেই জন্য এখানে প্রেশার ক্রিয়েট হয়েছিল। বাট এখানে যদি লো প্রেশার ক্রিয়েট হয়ে যায়, লাংস যদি কাজ করতে শুরু হয়ে যায়, তখন এর যে ব্লাড ফ্লোটা বন্ধ ছিল সে বলবে আমার কাছে আরও বেশি রক্ত হয়। তো লাংস বেশি বেশি রক্ত নেবে, যখন লাংস বেশি বেশি রক্ত নেবে তখন এখানে যে হাই প্রেশারটা ছিল সেটা অটোমেটিক্যালি কমে যাবে। এই প্রেশারটা এখানে কমে যাওয়ার ফলে এই যে ফোরামেন ওভেলটা ছিল এটা কিন্তু আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে, অর্থাৎ এই জায়গা থেকে রাইট এট্রিয়াম থেকে লেফট এট্রিয়ামের দিকে আর ব্লাড যাবে না। তো এই জায়গা থেকে ব্লাড এদিকে প্রেশারের জন্য যাচ্ছিল, বাট যখন এদিকে হালকা হয়ে যাবে বা প্রেশার এখানে রিলিজ হয়ে যাবে, কম হয়ে যাবে, তখন ব্লাড সরাসরি রাইট এট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকলে চলে যাবে। এটা একটা স্ট্রাকচার। এবার আমাদের এখানে যে আমরা ডাক্টাস আর্টেরিওসাসটা দেখিয়েছিলাম, এই ডাক্টাস আর্টেরিওসাসটা ততক্ষণই প্রেজেন্ট থাকবে যতক্ষণ পর্যন্ত বাচ্চার ব্লাডে অক্সিজেন স্যাচুরেশন কম থাকবে। আবার বলছি, বাচ্চার শরীরে যতক্ষণ অক্সিজেন স্যাচুরেশন কম থাকবে ততক্ষণই এই ডাক্টাস আর্টেরিওসাস থাকবে। যখনই বাচ্চার লাংস কাজ করতে শুরু করে দেবে, বাচ্চার যে ব্লাড রয়েছে সেই ব্লাডে কিন্তু অক্সিজেন স্যাচুরেশনটা হঠাৎ করে বেড়ে যাবে, যেটা 80% ছিল বা 60% ছিল সেটা হঠাৎ করে পিকে চলে যাবে, প্রায় 100% কনসেন্ট্রেশন চলে যাবে অক্সিজেন। যখনই 100% অক্সিজেন কনসেন্ট্রেশন চলে যাবে তখন এখানে কিছু লোকাল হরমোন সিক্রেট হচ্ছিল, যেটা হচ্ছে আমাদের প্রোস্টাগ্ল্যান্ডিন PGE2। এটা সিক্রেট হচ্ছিল লোকালি একটা হরমোন। এই লোকাল হরমোন প্রোস্টাগ্ল্যান্ডিন সিক্রেট হওয়ার ফলে এই যে আমাদের ভেসোডাইলেটর হিসাবে কাজ করছিল এই জায়গাতে, ওই প্রোস্টাগ্ল্যান্ডিন ভেসোডাইলেটর হিসাবে কাজ করছিল কোথায়? ডাক্টাস আর্টেরিওসাসের মধ্যে। এই জন্যই এই জায়গাটা ডায়ালেট ছিল। যখনই অক্সিজেন স্যাচুরেশন বেড়ে যাবে, 100% হয়ে যাবে, তখনই এই জায়গায় যে প্রোস্টাগ্ল্যান্ডিন সিক্রেট হচ্ছিল এই প্রোস্টাগ্ল্যান্ডিন সিক্রেট হওয়া বন্ধ হয়ে যাবে। এবং প্রোস্টাগ্ল্যান্ডিন যখনই সিক্রেট হওয়া বন্ধ হয়ে যাবে, এই জায়গাটা ডাক্টাস আর্টেরিওসাস এই জায়গাটা অটোমেটিক্যালি কনস্ট্রিক্ট হয়ে যাবে। এই জায়গার যেটা লুমেন ছিল সেটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে এবং ব্লাড সার্কুলেশনও এই জায়গা দিয়ে বন্ধ হয়ে যাবে। এটা কখন হয়? খুব শীঘ্রই। যা বাচ্চার লাংস কাজ করতে শুরু করে দিল, অক্সিজেন স্যাচুরেশন বেশি হয়ে গেল, সাথে সাথে এই জায়গার যে ডাক্টাস আর্টেরিওসাস ছিল এই জায়গাটা কনস্ট্রিক্ট হয়ে যাবে। ক্লিয়ার আশা করি? তাহলে আমাদের আমবিলিক্যাল ভেন এটাও কনস্ট্রিক্ট হয়ে গেল যখন এখানে ক্ল্যাম্প হয়ে গেল। আমাদের ফোরামেন ওভালি কখন বন্ধ হয়ে গেল? যখন এখানে আমাদের লাংসের যে প্রেশারটা ছিল সেটা যখন রিলিজ হয়ে গেল, এখানে একটা নেগেটিভ প্রেশার ক্রিয়েট হলো, তখনই এই জায়গার যে ব্লাড প্রেশার ছিল সেটা রিলিজ হয়ে গেল বা কমে গেল, তখন এই জায়গার ব্লাড রাইট এট্রিয়ামের ব্লাড সরাসরি রাইট ভেন্ট্রিকলেই চলে আসবে। এখানে প্রেশার যেহেতু কমে যাচ্ছে, এখানে প্রেশার কমে যাওয়ার জন্য আমাদের যে ফোরামেন ওভাল ছিল সেটা কিন্তু বন্ধ হয়ে গেল। আমাদের যে ডাক্টাস আর্টেরিওসাস এখানে যখনই অক্সিজেন কনসেন্ট্রেশন বেড়ে গেল, সে কিন্তু আস্তে আস্তে বন্ধ হয়ে গেল। সুতরাং আমাদের এখানে যে টেম্পোরারি স্ট্রাকচারগুলো ছিল আমবিলিক্যাল ভেন, ডাক্টাস আর্টেরিওসাস, ওভালি এবং ডাক্টাস আর্টেরিওসাস, ভেনোসাস, এগুলো সবাই কিন্তু আস্তে আস্তে বন্ধ হয়ে গেল। এবার আমাদের আরও একটি স্ট্রাকচার ছিল, সেটা হচ্ছে আমাদের আমবিলিক্যাল আর্টারি। এই আমবিলিক্যাল আর্টারি কোথা থেকে ক্রিয়েট হয়েছে? আমাদের যে ইন্টারনাল ইলিয়াক আর্টারি রয়েছে বাচ্চা শরীরে বা আমাদের শরীরে, সেই ইন্টারনাল ইলিয়াক আর্টারি থেকেই এই আমবিলিক্যাল আর্টারি তৈরি হয়েছিল। তো এখানেও যেহেতু এখানে ক্ল্যাম্প হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে এই জায়গা থেকে ব্লাড এর কিন্তু আর প্লাসেন্টাতেও আসতে পারছে না বা আমবিলিক্যাল কর্ডেও আসতে পারছে না, কারণ এই জায়গাতে ক্ল্যাম্প করে দেওয়া হয়েছে, কেটে দেওয়া হয়েছে। তো এই জায়গার যেহেতু আর ব্লাড সাপ্লাই হচ্ছে না, এরও আর কোনো গুরুত্ব থাকবে না, এও আস্তে আস্তে কাজ ছেড়ে দেবে। এবং যে কোনো কাজ ছেড়ে দিলেই সে যেমন কাজ ভুলে যায়, এও যেহেতু ব্লাড ফ্লো বন্ধ করে দেবে, এই জায়গাগুলো আস্তে আস্তে কনস্ট্রিক্ট হয়ে যাবে, থ্রম্বোসিস হয়ে এগুলো আর আর্টারি থাকবে না এবং এগুলো একটা লিগামেন্ট হিসাবে কাজ করবে। আশা করি এই জায়গাটা ক্লিয়ার হয়েছে, অনেকটা লেন্দি হয়ে গেছে। এই জায়গাটা আমরা একটু দেখে নেবো। এখানে কী বলা হয়েছে? হোয়াট হ্যাপেন্স টু দিস স্পেশাল স্ট্রাকচার আফটার বার্থ। বাচ্চা জন্মের পর যে স্পেশাল স্ট্রাকচারগুলো ছিল সেগুলো কী হয়ে যায়? আমবিলিক্যাল আর্টারি অ্যাট্রফি হয়ে যায়। আমবিলিক্যাল আর্টারি যেগুলো আমরা দেখিয়েছিলাম ইলিয়াক আর্টারি থেকে, ইন্টারনাল ইলিয়াক আর্টারি থেকে যে দুটো আমবিলিক্যাল আর্টারি হয়েছিল সেগুলো অ্যাট্রফি হয়ে যায়। আমবিলিক্যাল ভেন বিকামস পার্ট অফ ফাইব্রাস সাপোর্ট লিগামেন্ট ফর দ্য লিভার। সেটা কী হয়ে যায়? একটা লিভারের ফাইব্রাস লিগামেন্ট সাপোর্ট হিসেবে কাজ করে। দ্য ফোরামেন ওভাল আর্টেরিওসাস, ডাক্টাস ভেনোসাস অ্যাট্রফি অ্যান্ড বিকাম ফাইব্রাস লিগামেন্ট। এগুলো অ্যাট্রফি হয়ে যায় এবং একটা ফাইবার লিগামেন্টে পরিণত হয়ে যায়। নেক্সট কী রয়েছে আমাদের? কী বলা হয়েছে? পোস্টন্যাটাল সার্কুলেশন। দেখো পোস্টন্যাটাল সার্কুলেশন কী দেখানো হয়েছে? মেনলি এখানে দেখানো হয়েছে যে আমাদের টেম্পোরারি স্ট্রাকচারগুলো ছিল সেগুলো কী চেঞ্জ হচ্ছে সেটা এখানে দেখানো হয়েছে। এখানে আমবিলিক্যাল কর্ড ক্ল্যাম্প করা হয়েছে। আমবিলিক্যাল কর্ড ক্ল্যাম্প করার ফলে এখানে কোনো ব্লাড সাপ্লাই নেই। এখানে ব্লাড সাপ্লাই না থাকার জন্য এগুলো আস্তে আস্তে অ্যাট্রফি হয়ে গেছে, সংকুচিত হয়েছে, কনস্ট্রিক্ট হয়ে গেছে। এর কাজ না থাকার জন্য এগুলো
অ্যাট্রফি হয়ে গেছে এবং দেখো এখানটা ছিল আমাদের ডাক্টাস ভেনোসাস। ডাক্টাস ভেনোসাস কী হয়ে গেছে, লিগামেন্টাম ভেনোসামে রূপান্তরিত হয়ে গেছে, একটা জাস্ট লিগামেন্ট হিসেবে কাজ করছে। নেক্সট এখানে কী ছিল, লিগামেন্টার স্ট্রেস, এই জায়গাটা কী ছিল, এই জায়গায় ছিল আমাদের আমিলিক্যাল ভেন। আমিলিক্যাল ভেনটা হচ্ছে আমাদের কিসে রূপান্তরিত হয়ে গেছে, লিগামেন্টাম টেরেস। নেক্সট এখানে আমাদের যে আমিলিক্যাল ভেসেল ছিল সেটা লাইজেটেড হয়ে গেছে, মানে এখানে কাটা হয়েছিল, এটা আমাদের জাস্ট দেখিয়েছে। নেক্সট এগুলো আমাদের কী ছিল, এগুলো ছিল আমাদের আমিলিক্যাল আর্টারি। আমিলিক্যাল আর্টারিগুলো এখানেও ব্লাড ফ্লো হয়নি, ব্লাড ফ্লোর প্রয়োজন পড়েনি কারণ এখানে ক্ল্যাম্প ছিল। তো এই জায়গাটা কী হয়েছে, মিডিয়াল আমিলিক্যাল লিগামেন্টে পরিণত হয়ে গেছে। জাস্ট যে সমস্ত জায়গাগুলো আমাদের আর্টারি ছিল, যেগুলো ভিটাল সার্কুলেশনের প্রয়োজন ছিল, এখন আর প্রয়োজন নেই, সেখানে ব্লাড ফ্লো হয় না, সেগুলো কিন্তু অ্যাট্রফি হয়ে গিয়ে জাস্ট একটা লিগামেন্টে রূপান্তরিত হয়ে গেছে। এটা আমাদের লিগামেন্ট কী হয়েছে না, মিডিয়াল আমিলিক্যাল লিগামেন্ট। এখানে যে আমাদের ছিল ডাক্টাস আর্টেরিওসাস, সেটা কি হয়েছে, লিগামেন্টাম আর্টেরিওসাম, অবলিটারেটেড ডাক্টাস আর্টেরিওসাস, এটা লিগামেন্টাম আর্টেরিওসামে রূপান্তরিত হয়ে গেছে, জাস্ট একটা লিগামেন্টে পরিণত হয়ে গেছে। এবং এখানে যে আমাদের যে ফোরামেন ওভালি ছিল সেটা আস্তে আস্তে দেখো ফোরামেন ওভালি সেটা কিন্তু ক্লোজড হয়ে গেছে। এখানে কি বলা হয়েছে, চেঞ্জেস ইন ফিটাল সার্কুলেশন আফটার বার্থ, বাচ্চার জন্মের পর যে ফিটাল সার্কুলেশনগুলো হলো বা যে সমস্ত স্পেশাল টেম্পোরারি স্ট্রাকচারগুলো ছিল সেগুলো কী হচ্ছে না, ডাক্টাস আর্টেরিওসাস আমরা দেখিয়েছি আমাদের যে পালমোনারি আর্টারি এবং আকৃতি অ্যাওর্টা এর মাঝে যে স্ট্রাকচার ছিল, অর্থাৎ এই সমস্ত জায়গায় আমাদের যেটা ছিল পালমোনারি আর্টারি এবং এটা ছিল আমাদের অ্যাওর্টা। তো এর মাধ্যমে যে একটা সংযোগ ছিল এটা ছিল আমাদের ডাক্টাস আর্টেরিওসাস, ঠিক আছে। এটা কি বলা হয়েছে, ফাংশনাল ক্লোজার, অর্থাৎ এটা বাচ্চার জন্ম হবে তার 10 থেকে 96 ক্লোজ হয়ে যাবে। কেন ক্লোজ হয়ে যাচ্ছিল, কারণ বাচ্চার যে লাংস ছিল আগে কাজ করতো না, বাচ্চা যা ডেলিভারি হয়ে গেছে এই লাংস কিন্তু কাজ করতে শুরু করে দিয়েছে, কাজ করছে। যখনই কাজ করছে তখন যে অক্সিজেন লেভেল ছিল ব্লাডে সেটা কিন্তু হঠাৎ করে বাড়তে শুরু করে দিয়েছে, প্রায় 100% কনসেন্ট্রেশন হয়ে গেছে। যখনই এই 100% কনসেন্ট্রেশনের ব্লাড এই যে আমাদের ডাক্টাস আর্টেরিওসাসের মধ্যে ফ্লো করছিল, এই 100% কনসেন্ট্রেশন যখনই ব্লাড এর মধ্যে দিয়ে ফ্লো করবে, এখানে যে প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরি হচ্ছিল PGE2 প্রোস্টাগ্ল্যান্ডিন প্রোডাকশান হচ্ছিল, সেটা কিন্তু আস্তে আস্তে এই প্রোডাকশানটা বন্ধ হয়ে যাবে। এই প্রোডাকশানটা যখনই বন্ধ হয়ে যাবে এটা আস্তে আস্তে কনস্ট্রিক্ট করতে শুরু করে দেবে, অর্থাৎ এটা আস্তে আস্তে ছোটো হতে শুরু করবে। এই প্রোস্টাগ্ল্যান্ডিন একটা আমাদের ভেসোডাইলেটর হিসেবে কাজ করে, বা যাদের ইরেকটাইল ডিসফাংশন রয়েছে সেখানেও ভেসোডাইলেটর হিসেবে কাজ করে, যাতে পিনাইল এরিয়াতে ব্লাড সার্কুলেশন বেশি হয়। তো এই হিসাবে আমাদের এই প্রোস্টাগ্ল্যান্ডিন ইউজ করা হয়। তো যেহেতু অক্সিজেন স্যাচুরেশন বেশি হওয়ার জন্য এই প্রোস্টাগ্ল্যান্ডিন সিক্রেশন কমে যাবে। এই প্রোস্টাগ্ল্যান্ডিন সিক্রেশন কম হয়ে যাওয়ার ফল এই জায়গা আস্তে আস্তে কনস্ট্রিক্ট হয়ে এই জায়গাটাও অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। এই ছিল আমাদের ডাক্টাস আর্টেরিওসাস। তাহলে এটা ফাংশনাল ক্লোজার হচ্ছে 10 থেকে 96 ঘন্টার মধ্যে। অ্যানাটমিক্যাল ক্লোজার অর্থাৎ একদম পার্মানেন্টলি এটা বন্ধ হয়ে যাচ্ছে 2 থেকে 3 সপ্তাহের মধ্যে, বাচ্চার জন্মে 2 থেকে 3 সপ্তাহের মধ্যে। এবং রেমন্যান্ট অর্থাৎ একদম পর্যায়ক্রমে একদম সবার শেষে এর অস্তিত্ব কী হিসাবে থাকছে, লিগামেন্টাম আর্টেরিওসামে হিসাবে একটা লিগামেন্টে জাস্ট কনভার্ট হয়ে যাচ্ছে। আমাদের যে ফোরামেন ওভালি ছিল উইদিন সেভারেল মিনিট আফটার বার্থ, বাচ্চার জন্ম হবে তার সেভারেল মিনিটের মধ্যে এই ফোরামেন ওভালি কিন্তু ফাংশনালি ক্লোজার হয়ে যাবে, অর্থাৎ বাচ্চা যা জন্ম হয়ে গেল সাথে সাথে 1 থেকে 2 মিনিটের মধ্যে এই জায়গাটা ক্লোজ হয়ে যাবে। এই জায়গা থেকে ব্লাড এই জায়গাতে কেন যাচ্ছিলো, কারণ এই জায়গার প্রেশার বেশি ছিল, এই জায়গা থেকে ব্লাড নামছিল না, বা আমাদের ইনফিরিয়র ভেনা ক্যাভা থেকে সুপিরিয়র ভেনা ক্যাভা থেকে ব্লাড সাপ্লাই বেশি আসছিল। তো এখানে প্রেশার বেশি থাকার জন্য রাইট এট্রিয়াম থেকে লেফট এট্রিয়ামে বেশি যাচ্ছিলো। বাট যেহেতু আমাদের লাংস কাজ করছে, এখানে নেগেটিভ প্রেশার তৈরি হয়েছে, এখানে নেগেটিভ প্রেশার তৈরি হওয়ার জন্য এই সমস্ত ব্লাড যেগুলো আগে জমা ছিল সেগুলো কিন্তু রিলিজ হয়ে লাংসে চলে যাচ্ছে, এবং লাংসে চলে যাওয়ার জন্য এই জায়গার প্রেশার কম হয়ে যাচ্ছে। এই জায়গার প্রেশার কম হয়ে যাওয়ার জন্য এই জায়গা থেকে যে ব্লাড এদিকে যাচ্ছিলো সেটা কিন্তু হচ্ছে না। সুতরাং ফোরামেন ওভালি উইদিন সেভারাল মিনিটের মধ্যেই তার ফাংশন বন্ধ করে দিচ্ছে। অ্যানাটমিক্যালি 1 বছরের মধ্যে এই যে হার্টের ছিদ্র ছিল, অনেক সময় বাচ্চাদের ক্ষেত্রে 1 বছর 1.5 বছর পর্যন্ত বা 2 বছর পর্যন্ত বলে যে বাচ্চার হার্টের একটা ছিদ্র রয়েছে, অর্থাৎ এই ফোরামেন ওভালিটা ক্লোজ হয়নি, এটা নর্মালি 1 ইয়ারের মধ্যে ক্লোজ হয়ে যায়। এবং রেমন্যান্ট হিসেবে কী থাকে, ফোসা ওভালিস হিসেবে এটা থেকে যায়, সারা জীবনের মধ্যে একটা লিগামেন্ট হিসেবে তৈরি হয়ে থেকে যায়। ডাক্টাস ভেনোসাস তো আমরা আগেই দেখিয়েছিলাম, আমাদের যে আম্বিলিক্যাল ভেন সেটা কিছুটা পরিমাণ লিভারে সাপ্লাই দিচ্ছিল এবং কিছুটা পরিমাণ সরাসরি ইনফিরিয়র ভেনা ক্যাভার সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছিলো। সেটা হচ্ছে আমাদের ডাক্টাস ভেনোসাস। সেটাও উইদিন সেভারাল মিনিট আফটার বার্থে যেহেতু ক্ল্যাম্প করে দেওয়া হচ্ছে আম্বিলিক্যাল কর্ডকে, সেটা কিন্তু তার ফাংশনালি ক্লোজার হয়ে যাচ্ছে, অর্থাৎ সে আর কাজ করছে না, এবং 3 থেকে 7 দিনের মধ্যে অ্যানাটমিক্যালি ক্লোজ হয়ে যায়। আমরাও দেখি যাদের বাচ্চাদের আম্বিলিক্যাল কর্ড ক্ল্যাম্প করা হয় বা কাটা হয় 2 থেকে 2.5 ইঞ্চি কিন্তু রেখে দেওয়া হয়। তো সেটাও দেখি আমরা 7 থেকে 10 দিন এর মধ্যেই অটোমেটিক্যালি
অ্যাট্রফি হয়ে খসে পড়ে যায় বাচ্চার আম্বিলিকাস থেকে। ঠিক সেম একইভাবে 3 থেকে 7 দিনের মধ্যেই বাচ্চার ওই যে আম্বিলিকাল আর্টারি ছিল বা আম্বিলিকাল ভেন ছিল বা ডাক্টাস ভেনোসাস ছিল, সেটা 3 থেকে 7 দিনের মধ্যে অ্যানাটমিক্যালি ক্লোজ হয়ে যায় এবং নর্মালি সেটা একটা লিগামেন্ট হিসাবে কাজ করে থাকে। নেক্সট এখানে আমরা কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব। এই কোশ্চেনগুলো যদি আমরা সলভ করতে পারি বা যারা পুরো পার্টটা দেখেছো আশা করি নিজেরাই সলভ করতে পারবে। তো এখানে কী বলা হয়েছে, হুইচ অফ দ্য ফলোয়িং শান্ট অ্যালাউস ব্লাড টু বাইপাস দ্য ফিটাল লিভার। আমাদের যে বাচ্চার ফিটাল লিভার ছিল সেটাকে বাইপাস করে যায় কোন, এখানে ওদের যে স্ট্রাকচারগুলো দেওয়া রয়েছে সে কোন স্ট্রাকচার ফিটালের যে লিভার সেটাকে বাইপাস করে ফ্লো করতে পারে। এখানে বলা হচ্ছে ফোরামেন ওভালি, 2 বলা হচ্ছে ডাক্টাস আর্টেরিওসাস, 3 বলা হয়েছে ডাক্টাস ভেনোসাস, 4 বলা হয়েছে লিগামেন্টাল টেরিস। তো আমরা যদি এখানে ছবিটা একটু ফলো করার চেষ্টা করি আশা করি বুঝতে পারবো। দেখো এখানে আমরা ছবি দেখিয়েছি, এটা ছিল আমাদের আম্বিলিকাল ভেন। এই আম্বিলিকাল ভেনটা লিভারকে কিছুটা পরিমাণে ব্লাড সাপ্লাই দিচ্ছে। লিভার তো আর পুরো ব্লাডটা ইউজ করতে পারছে না, লিভার যেহেতু পুরো ব্লাডটা ইউজ করতে পারছে না তাই এই আম্বিলিকাল ভেন কিছুটা পরিমাণে ব্লাড বাইপাস করে ইনফিরিয়র ভেনা ক্যাভাকে দিচ্ছে। কে দিচ্ছে? আম্বিলিকাল ভেন দিচ্ছে। বাইপাস করে কাকে দিচ্ছে? ইনফিরিয়র ভেনা ক্যাভাকে দিচ্ছে। বাট কে দিচ্ছে বা কোন ডাক্টের মাধ্যমে দিচ্ছে? এখানে দেখো সঠিক অ্যান্সারটা হচ্ছে আমাদের ডাক্টাস ভেনোসাস। ডাক্টাস ভেনোসাস লিভারকে কিছুটা দেওয়ার পরেও যে ব্লাডটা থাকছে সেই ব্লাডটা বাইপাস করে ইনফিরিয়র ভেনা ক্যাভাকে দিচ্ছে। সুতরাং লিভারের সঙ্গে এখানেও আমাদের ডাক্টাস ভেনোসাস এটাই কিন্তু সংযুক্ত। বাকি যে সমস্ত অ্যান্সারগুলো দেওয়া রয়েছে ফোরামেন ওভালি, দেখো ফোরামেন ওভালি আমাদের ছিল কিন্তু হার্টের জায়গায়, এই জায়গাতে। আমাদের ডাক্টাস আর্টেরিওসাস সেটা ছিল আমাদেরও হার্টের ঠিক এই জায়গায়। সুতরাং এইটা আমাদের সঠিক অ্যান্সার হবে অপশান সি, ডাক্টাস ভেনোসাস। তাহলে ডাক্টাস ভেনোসাস ফিটাল লিভারকে বাইপাস করে কিছুটা পরিমাণ ব্লাড অ্যালাউ করে ফ্লো হওয়ার জন্য এবং কার সাথে ফ্লো হতে সাহায্য করে, সেটা ইনফিরিয়র ভেনা ক্যাভার সঙ্গে ফ্লো হতে সাহায্য করে। আমাদের সঠিক অ্যান্সার হবে অপশান সি, ডাক্টাস ভেনোসাস। নেক্সট আমাদের পরের কোশ্চেন, দ্য মোস্ট হাইলি অক্সিজেনেটেড ব্লাড ইন দ্য ফিটাস ইজ ফাউন্ড ইন। ফিটাল যে ব্লাড সার্কুলেশন তার মধ্যে সবথেকে বেশি অক্সিজেন সার্কুলেশন কোথায় পাওয়া যায়? আম্বিলিকাল আর্টারিস, ডাক্টাস আর্টারিওসাস, আম্বিলিকাল ভেন, ইনফিরিয়র ভেনা ক্যাভা। কোন জায়গায় সবথেকে বেশি যে ব্লাড ফ্লো হয় তার অক্সিজেন স্যাচুরেশন বেশি থাকে? প্রথম সাপ্লাই দিচ্ছিল আম্বিলিকাল ভেন। আম্বিলিকাল ভেন কাকে সাপ্লাই দিচ্ছিল? লিভারকে। তো এখানে কোন জায়গায় অক্সিজেন স্যাচুরেশন সবথেকে বেশি? অবশ্যই আম্বিলিকাল ভেন, কারণ আম্বিলিকাল ভেনের মধ্যেই তো সবথেকে বেশি অক্সিজেন স্যাচুরেশন বেশি রয়েছে। তো আমাদের সঠিক অ্যান্সার হবে অপশান সি, আম্বিলিকাল ভেন, কারণ আম্বিলিকাল ভেনেই আমাদের সবথেকে বেশি অক্সিজেন স্যাচুরেশন বেশি থাকে ফিটাল সার্কুলেশনের ক্ষেত্রে। নেক্সট আমাদের পরের কোশ্চেন, ব্লাড ফ্লো থ্রু দ্য ফোরামেন ওভালি ইজ মেনটেন্ড ইন ইউটেরো বিকজ। ফোরামেন ওভালির মধ্যে দিয়ে কেন ব্লাড ফ্লোটা মেনটেন করা হয় বাচ্চাদের ক্ষেত্রে? তো ফোরামেন ওভালি আমরা কোথায় দেখেছি? আমরা ফোরামেন ওভালি দেখেছি হার্টে। তো এখানে আমাদের কিছু ভাল্ব রয়েছে, এখানে আমাদের কিছু ভাল্ব রয়েছে। এটা আমাদের রাইট এট্রিয়াম, এটা আমাদের লেফট এট্রিয়াম, রাইট ভেন্ট্রিকেল, লেফট ভেন্ট্রিকেল। তো এখানে কী বলা হয়েছে? ব্লাড ফ্লো থ্রু দ্য ফোরামেন ওভালি। ফোরামেন আমাদের ওভালি কোথায় ছিল? রাইট এট্রিয়াম এবং লেফট এট্রিয়ামের মাঝে ছিল আমাদের ফোরামেন ওভালি। তো এই ফোরামেন ওভালির মধ্যে দিয়ে এই যে ব্লাড ফ্লো হচ্ছে এটা কেন হয়ে থাকে? অপশানে লেফট এট্রিয়াল প্রেসার মোর দেন দ্য রাইট এট্রিয়াল প্রেসার। কী বলা হয়েছে? লেফট এট্রিয়াল প্রেসার বেশি, বলছে এখানে লেফট এট্রিয়াম প্রেসার বেশি দেন দ্য রাইট এট্রিয়াম, রাইট এট্রিয়ামে ব্লাড প্রেসার কম। এই কারণে এই জায়গাতে এদিক থেকে ব্লাড এদিকে প্রবাহিত হয়ে যায়। এটা কি সত্যি? অপশান বি, রাইট এট্রিয়াল প্রেসার মোর গ্রেটার দেন লেফট এট্রিয়াল প্রেসার। এখানে বলা হয়েছে রাইট এট্রিয়াল প্রেসার বেশি, রাইট এট্রিয়াল প্রেসার বেশি আর লেফট এট্রিয়াল প্রেসার কম। নেক্সট কী বলা হয়েছে? পালমোনারি ভাস্কুলার রেজিস্ট্যান্স ইজ লো। পালমোনারি ভাস্কুলার রেজিস্ট্যান্স লো। এখান থেকে আমাদের চলে গিয়েছিলো পালমোনারি আর্টারি। এখানে কী বলা হয়েছে? যে পালমোনারি যে ব্লাড ভেসেল, এখানে যে ব্লাড প্রেসারটা ছিল বা রেজিস্ট্যান্স ছিল সেটা লো। আরেকটা অপশান রয়েছে ডাক্টাস আর্টেরিওসাস ইজ ক্লোজড। ডাক্টাস আর্টারিওসাস আমাদের যে অ্যাওর্টা এবং পালমোনারি আর্টারির মধ্যে যে কানেকশান ছিল এই জায়গাটা বলা হয়েছে যে ডাক্টাস আর্টারিওস ইজ ক্লোজড। এই সময় কি ডাক্টাস আর্টারিওসাস ক্লোজ থাকে? অবশ্যই ডাক্টাস আর্টারিওসাস আমাদের ক্লোজ থাকে না। 3 নম্বর পয়েন্টে যেটা ছিল পালমোনারি ভাস্কুলার রেজিস্ট্যান্স ইজ লো। আমরা প্রথম থেকে বলে আসছি এই সময় এখানে লাংস কাজ করে না, কাজ না করার জন্য যে ব্লাড সার্কুলেশন এদিকে থাকে সেটা আস্তে আস্তে এখানে জমতে থাকে, আস্তে আস্তে এই পালমোনারি আর্টারিও ব্লাড প্রেসার বেশি হতে থাকে, এখানে রেজিস্ট্যান্স বেশি থাকে। সেই জন্য আমাদের রাইট ভেন্ট্রিকল পর্যন্ত রেজিস্ট্যান্স বেশি থাকে। সুতরাং এই অ্যান্সারটাও আমাদের হবে না। অপশান এ যেটা বলা হয়েছে লেফট এট্রিয়ামে প্রেসার বেশি, এখানে বলা হয়েছে লেফট এট্রিয়ামে প্রেসার বেশি আর রাইট এট্রিয়ামে প্রেসার কম। এইদিকে যদি ব্লাড প্রেসার বেশি থাকে, এদিকে যদি কম থাকে অবশ্যই গ্রেডিয়েন্ট অনুযায়ী এদিকে হওয়ার কথা। বাট কী হয়? রাইট এট্রিয়াম থেকে লেফট এট্রিয়ামে হয়। আমাদের রাইট এট্রিয়ামে এখানে প্রেসার বেশি থাকে, এখানে প্রেসার কম থাকে, তাই বেশি থেকে কমের দিকে হয়। তার মধ্যে সঠিক অ্যান্সার হবে অপশান বি। নেক্সট আমাদের
কোশ্চেন 4 নম্বর কোশ্চেন, which fetal structure connect the pulmonary artery to the descending aorta? Which fetal structure connect the pulmonary artery to the descending aorta? তাহলে আমাদের যে পালমোনারি এটা আছে পালমোনারি আর্টারি আর ডিসেন্ডিং অ্যাওর্টা, এটা আমাদের ডিসেন্ডিং অ্যাওর্টা, এই দুটোর মধ্যে একটা কানেকশান তৈরি করে কে? ডাক্টাস ভেনোসাস, ফোরামেন ওভালি, ডাক্টাস আর্টারিওসাস, লিগামেন্টাম আর্টারিওসাম। লিগামেন্টাম আর্টারিওসাম আমরা কোথায় পড়েছিলাম? এটা পড়েছিলাম যখন আমাদের যে ডাক্টাস আর্টারিওসাস তার কোনো কাজ থাকে না, সেটা যখন অ্যাট্রফি হয়ে যায় বাচ্চার জন্মের পর, তখন এটা লিগামেন্টাম আর্টারিওসাম। তাই ফিটাল স্ট্রাকচারে এটা কিন্তু কোনো কাজ নেই এখানে কোশ্চেন অনুযায়ী। নেক্সট কী রয়েছে? ডাক্টাস আর্টারিওসাস। নেক্সট রয়েছে বি ফোরামেন ওভালি, আর অপশান রয়েছে ডাক্টাস ভেনোসাস। ডাক্টাস ভেনোসাস কোথায় ছিল? আমাদের জাস্ট আম্বিলিক্যাল ভেন, লিভার ওই জায়গাতে ছিল আমাদের, বাট এখানে কার সঙ্গে কানেকশন রয়েছে? পালমোনারি আর্টারি আর ডিসেন্ডিং অ্যাওর্টা। এটা হচ্ছে আমাদের ডিসেন্ডিং অ্যাওর্টা আর এটা হচ্ছে আমাদের পালমোনারি আর্টারি। এই দুজনের মধ্যে কে কানেকশন তৈরি করেছিল? অবশ্যই ডাক্টাস আর্টারিওসাস। তাই আমাদের সঠিক অ্যান্সার হবে অপশান সি, সিম্পল পালমোনারি আর্টারি এবং ডাক্টাস ডিসেন্ডিং অ্যাওর্টার মধ্যে যে কানেকশন সেটা তৈরি করেছিল আমাদের ডাক্টাস আর্টারিওসাস। 5 নম্বর কোশ্চেন, আফটার বার্থ দ্য ডাক্টাস আর্টারিওসাস ক্লোজেস প্রাইমারিলি ডিউ টু। বাচ্চা জন্মের পরে এই ডাক্টাস আর্টারিওসাস কেন ক্লোজ হয়ে যায়? কী কারণে ক্লোজ হয়ে যায়? আমরা কি বলেছিলাম অ্যান্সার? আমরা অ্যান্সার বলেছিলাম বাচ্চা যখন মায়ের পেটের মধ্যে থাকে তখন বাচ্চার যে ব্লাড, সেই ব্লাডে অক্সিজেন স্যাচুরেশন কম থাকে, 60 থেকে 80% স্যাচুরেশন থাকে, 60 থেকে 80% স্যাচুরেশন থাকে বাচ্চার ওই ব্লাডের মধ্যে। বাট বাচ্চার যখন জন্ম হয়ে যায়, বাচ্চার যে লাংসগুলো ছিল সেই লাংসগুলো কাজ করতে শুরু করে, কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যায়, অক্সিজেন যুক্ত হয় বাচ্চার ব্লাডের মধ্যে। যখন অক্সিজেন যুক্ত হয়, এই অক্সিজেন স্যাচুরেশনটা 80% থেকে 100%-এ বেড়ে যায়। তো 100% যখন বেড়ে যায়, বাচ্চার ব্লাডের মধ্যে অক্সিজেন স্যাচুরেশন বেশি থাকলো। অক্সিজেন স্যাচুরেশন যখনই বেশি থাকে এবং সেই ব্লাড যখন এই ডাক্টাস আর্টারিওসাসের মধ্যে ফ্লো হতে থাকে, তখন এই যে ডাক্টাস আর্টারিওসাস রয়েছে এর মধ্যে আর প্রোস্টাগ্ল্যান্ডিন সিক্রেশন হয় না। প্রোস্টাগ্ল্যান্ডিন সিক্রেশন না হওয়ার জন্য এটা আস্তে আস্তে কনস্ট্রিক্ট হতে থাকে এবং একসময় এটা অ্যাট্রফি হয়ে যায়। তো কী কারণ ছিল? যে এখানে প্রোস্টাগ্ল্যান্ডিন সিক্রেট না হওয়ার জন্য এটা আস্তে আস্তে কনস্ট্রিক্ট হয়ে যায়। এখানে আমাদের কী অ্যান্সার দেওয়া হয়েছে? ইনক্রিজড প্রোস্টাগ্ল্যান্ডিন E2। প্রোস্টাগ্ল্যান্ডিন এখানে সিক্রেশনটা বেশি থাকে বা প্রোস্টাগ্ল্যান্ডিনের পরিমাণটা বেশি থাকে। অপশান বি ইনক্রিজড অক্সিজেন টেনশন অ্যান্ড ডিক্রিজড প্রোস্টাগ্ল্যান্ডিন। অক্সিজেনের স্যাচুরেশন বেশি থাকে এবং প্রোস্টাগ্ল্যান্ডিনের সিক্রেশন কম থাকে। অপশান সি ড্রপ ইন সিস্টেমিক ব্লাড প্রেশার। সিস্টেমিক ব্লাড প্রেশারটা কমে যায়। ক্লোজার অফ ফোরামেন ওভালি, ফোরামেন ওভালি কমে যায়, বন্ধ হয়ে যায়। তো আমরা উত্তর পেয়ে গেছি অপশান বি ইনক্রিজড অক্সিজেন টেনশন এবং ডিক্রিজড প্রোস্টাগ্ল্যান্ডিন। অক্সিজেনের স্যাচুরেশন বেড়ে যাওয়ার জন্য প্রোস্টাগ্ল্যান্ডিন কমে যায়, PGE2 এর পরিমাণ কমে যায়। এটা কমে যাওয়ার জন্য এটা আর ভেসো ডাইলেট হয়ে থাকে না, আস্তে আস্তে কনস্ট্রিক্ট হতে 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 এটা বন্ধ হয়ে যায়। নেক্সট আমাদের পরের কোশ্চেন কী রয়েছে? 6 নম্বর প্রশ্ন, দ্য আম্বিলিক্যাল ভেন বিকামস হুইচ অ্যাডাল্ট স্ট্রাকচার। আম্বিলিক্যাল ভেন কোন অ্যাডাল্ট স্ট্রাকচারে রূপান্তরিত হয়? অবশ্যই আমরা অপশানগুলো আগে পড়ে নেবো। অপশান এ লিগামেন্টাম আর্টারিওসাম, অপশান বি লিগামেন্টাম টেরেস, অপশান সি মিডিয়াল আম্বিলিক্যাল লিগামেন্ট, অপশান ডি লিগামেন্টাম ভেনোসাম। কোশ্চেনটা আমরা আবার তুলে রাখছি। কী বলা হয়েছে? আম্বিলিক্যাল ভেন কী হয় না কিসে রূপান্তরিত হয়? রূপান্তরিত হয় কাদের ক্ষেত্রে? না অ্যাডাল্টদের ক্ষেত্রে। অ্যাডাল্টদের ক্ষেত্রে এই আম্বিলিক্যাল ভেন কিসে রূপান্তরিত হয়? আমরা একটু ছবি দেখার চেষ্টা করব। কোনটা ছিল আমাদের আম্বিলিক্যাল ভেন? এটা ছিল আমাদের আম্বিলিক্যাল ভেন, এটা ছিল আমাদের ডাক্টাস ভেনোসাস। তো আম্বিলিক্যাল ভেন একটা অ্যাডাল্টদের ক্ষেত্রে এরকম আর ভেন হিসেবে কাজ করে না, এটা আস্তে আস্তে অ্যাট্রফি হতে থাকে এবং এটা আস্তে আস্তে কিসে পরিণত হয়? লিগামেন্টাম টেরেস। দেখো অবলিটারেটেড লেফট আম্বিলিক্যাল ভেন, এটা কি হয়ে যাচ্ছে? লিগামেন্টাম টেরেস। তো আমাদের সঠিক অ্যান্সার লিগামেন্টাম টেরেস যে অপশানে আছে সেটাই হবে আমাদের সঠিক অ্যান্সার। এই ছিল আমাদের কোশ্চেন, দ্য আম্বিলিক্যাল ভেন বিকামস হুইচ অ্যাডাল্ট স্ট্রাকচার। সঠিক অ্যান্সার অপশান বি লিগামেন্টাম টেরেস। আশা করি অ্যান্সার পেয়ে গেছি। নেক্সট কোশ্চেন, প্রিম্যাচিওর ক্লোজার অফ দ্য ডাক্টাস আর্টারিওসাস ইন ইউটেরো লিডস টু। কী বলা হয়েছে? এটা ছিল আমাদের ডাক্টাস আর্টারিওসাস। আবার একবার ছবিটা আঁকবো। এটা ছিল আমাদের ডাক্টাস আর্টারিওসাস। কী বলা হয়েছে? যে প্রিম্যাচিওর ক্লোজার অফ ডাক্টাস আর্টারিওসাস ইন ইউটেরো, অর্থাৎ বাচ্চা যদি ইউটেরাসে থাকার সময়, বাচ্চা মায়ের গর্ভাবস্থায় থাকাকালীন তার এই যে ডাক্টাস আর্টারিওসাস ছিল সেটা যদি প্রিম্যাচিওর ডেলিভারির আগেই ক্লোজ হয়ে যায়, কী অসুবিধাটা হবে? অপশান এ ইনক্রিজড পালমোনারি ব্লাড ফ্লো অ্যান্ড রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। এখানে কী বলা হয়েছে?
ইনক্রিজড পালমোনারি ব্লাড ফ্লো, যদি কী হয়েছিল আমাদের যে এক্সেস ব্লাড ফ্লো যেটা পালমোনারি আর্টারিতে যাচ্ছিলো এক্সেস ব্লাড, লাংস কাজ করা না করার জন্য এখানে রেজিস্ট্যান্স হচ্ছিলো, এখানে বেশি ব্লাডের প্রেসার তৈরি হচ্ছিলো। তো এই ডাক্টাস আর্টেরিওসাস ছিল বলেই এক্সেস যে ব্লাড যেটা এখানে প্রেসার ক্রিয়েট করছিল সেটা ডাক্টাস আর্টেরিওসাসের মাধ্যমে আমাদের অ্যাওর্টাতে বা ডিসেন্ডিং অ্যাওর্টাতে চলে আসছিল। এর ফলে কী হচ্ছিলো, এই জায়গার যে এক্সট্রা প্রেসার তৈরি হচ্ছিলো সেটা কিন্তু এক্সট্রা প্রেসার আর হতে দেয়নি, এই জায়গা দিয়ে রিলিজ হয়ে যাচ্ছিলো, একটা সেফটি ভালভ হিসেবে কাজ করছিল। বাট যদি বাচ্চা ডেলিভারি হওয়ার আগে এই ডাক্টাস আর্টেরিওসাসটা বন্ধ হয়ে যায়, তখন কী হবে, এই যে এক্সেস ব্লাড যেটা ডিসেন্ডিং অ্যাওর্টাতে আসছিলো সেটা ডিসেন্ডিং অ্যাওর্টাতে আর আসতে পারবে না। ডিসেন্ডিং অ্যাওর্টাতে না আসার জন্য এই জায়গার আরও প্রেসার বাড়তে থাকবে। এই জায়গার প্রেসার বাড়া মানেই আমাদের রাইট ভেন্ট্রিকুলার কিন্তু প্রেসার বাড়তে থাকবে, এবং রাইট ভেন্ট্রিকুলার যখন প্রেসার বাড়তে থাকবে এটা আস্তে আস্তে অ্যাট্রফি হতে থাকবে, এটা আস্তে আস্তে আরও বড় হতে থাকবে, রাইট ভেন্ট্রিকেলটা আরও বড় হতে থাকবে। তো আমরা প্রথমেই অ্যান্সার পেয়ে গেছি অপশান এ। নেক্সট আমরা পয়েন্টগুলো একটু দেখে নেবো। বি পয়েন্টে বলা হয়েছে ডিক্রিজড ব্লাড ফ্লো টু দ্য প্লাসেন্টা। যদি ডাক্টাস আর্টেরিওসাস এখানে যদি কানেকশান না থাকে তাহলে কী হবে, আমাদের ব্লাডে যেমন যে প্লাসেন্টা ব্লাড ফ্লো সেটা বন্ধ হয়ে যাবে? কখনোই নয়, প্লাসেন্টার ব্লাড ফ্লো আমাদের কখনোই ওখানে বন্ধ হবে না, কারণ আমাদের যে অ্যাওর্টা ছিল এই অ্যাওর্টার মাধ্যমে আমাদের ইলিয়াক আর্টারিতে যাচ্ছে, এই ইলিয়াক আর্টারি থেকে আমাদের আম্বিলিকাল আর্টারির মাধ্যমে আমাদের প্লাসেন্টাতে ব্লাড আসছিল। এই ডাক্টাস আর্টেরিওসাসের সঙ্গে আমাদের প্লাসেন্টার ব্লাড ফ্লো কোনো ডিক্রিজ হবে না। অপশান সি কী ছিল, লেফট ভেন্ট্রিকুলার হাইপারপ্লাসিয়া। লেফট ভেন্ট্রিকুল আমাদের কোনটা ছিল, লেফট ভেন্ট্রিকেল। এখানে লেফট ভেন্ট্রিকেলের সঙ্গে ডাক্টাস আর্টেরিওসাসের কোনো সম্পর্ক নেই, তো আমরা আনসার পেয়ে গেছি। পরের প্রশ্ন 10 নম্বর প্রশ্ন, দ্য ফোরামেন ওভালি সান্টস ব্লাড ফ্রম। এই ফোরামেন ওভালি সান্টস ব্লাড কোন জায়গা থেকে ব্লাড কোন দিকে দেয়? আমরা আবার আমাদের হার্ট আঁকবো, সেপ্টাম আমরা আঁকলাম, এখানে রয়েছে আমাদের ট্রাইকাসপিড ভাল্ভ, এখানে আমাদের রয়েছে বাইকাসপিড ভাল্ভ। তো নর্মালি আমাদের ফোরামেন ওভালি কোথায় থাকে? এই জায়গায় থাকে, রাইট এট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকেলের মধ্যে থাকে। রাইট এট্রিয়াম আর লেফট এট্রিয়াম, রাইট ভেন্ট্রিকেল। আমাদের ফোরামেন ওভালি নর্মালি কোথায় থাকে? রাইট এট্রিয়াম এবং লেফট এট্রিয়ামের মাঝে যে সেপ্টাম রয়েছে সেই সেপ্টামের মাঝে, এটাকে আমরা বলছিলাম ফোরামেন ওভালি। তার কী বলেছে, ফোরামেন ওভালি সান্টস ব্লাড ফ্রম। ফোরামেন ওভালি ব্লাড কোন দিক থেকে কোন দিকে পাঠায়? লেফট এট্রিয়াম থেকে রাইট এট্রিয়ামে। এটা লেফট এট্রিয়াম থেকে আমাদের রাইট এট্রিয়ামে ব্লাড পাঠাই? অপশান এ না, সঠিক অ্যান্সার। তাহলে অপশান এ হতে পারে না। অপশান বি কী বলা হয়েছে, রাইট এট্রিয়াম থেকে লেফট এট্রিয়াম। রাইট এট্রিয়াম থেকে লেফট এট্রিয়ামে ব্লাড পাঠাই? অবশ্যই হ্যাঁ, সঠিক অ্যান্সার। অপশান বি আমাদের সঠিক অ্যান্সার, এখানে পেয়ে গেছি। নেক্সট আমাদের 3 নম্বর পয়েন্টে কী বলা হয়েছে, রাইট ভেন্ট্রিকেল থেকে লেফট ভেন্ট্রিকেল। রাইট ভেন্ট্রিকেল থেকে, এটা লেফট ভেন্ট্রিকেল, রাইট ভেন্ট্রিকেল থেকে লেফট ভেন্ট্রিকেলে পাঠাই না, এখানে আমাদের বড় সেপ্টাম রয়েছে, সব থেকে বড় সেপ্টাম থেকে আমাদের এই জায়গাতে, তো এই জায়গায় আমাদের কখনোই অ্যান্সার হবে না, অপশান সি অ্যান্সার হবে না। অপশান ডি কী বলা হয়েছে, পালমোনারি আর্টারি এবং অ্যাওর্টা। পালমোনারি আর্টারি আমাদের কোথায় ছিল? পালমোনারি আর্টারি ছিল আমাদের এই জায়গাতে, আর অ্যাওর্টা ছিল আমাদের এই জায়গায়। পালমোনারি আর্টারি থেকে অ্যাওর্টাতে ব্লাড কে পাঠাই? সেখানে পাঠাই আমাদের ডাক্টাস আর্টেরিওসাস, এই জায়গাতে থাকে আমাদের ডাক্টাস আর্টেরিওসাস, কখনোই ফোরামেন ওভালি নয়। সঠিক অ্যান্সার আমাদের অপশান বি, রাইট এট্রিয়াম থেকে লেফট এট্রিয়াম। সঠিক অ্যান্সার আমাদের বি পেয়ে গেছি। নেক্সট পরের প্রশ্ন 11 নম্বর কোশ্চেন, হুইচ অফ দিস অ্যাডাল্ট স্ট্রাকচার ইজ এ রেমনেন্ট অফ দ্য ডাক্টাস আর্টেরিওসাস। এখানে যে আমাদের অপশানগুলো দেওয়া রয়েছে এর মধ্যে কোনটা ডাক্টাস আর্টেরিওসাসের একদম অন্তিম পর্যায়ের স্ট্রাকচার? অপশান এ লিগামেন্টাম টেরেস হেপাটিস, অপশান বি লিগামেন্টাম আর্টেরিওসাম, অপশান সি মিডিয়াল আম্বিলিকাল লিগামেন্ট, অপশান ডি লিগামেন্টাম ভেনোসাম। এখানে যে 4টে অপশান রয়েছে প্রত্যেকটা কিন্তু ফিটাল সার্কুলেশনের সময় যে টেম্পোরারি স্ট্রাকচারগুলো ক্রিয়েট হয়েছিল, ব্লাড ভেসেলগুলো ক্রিয়েট হয়েছিল, সেগুলোই ফিটাল সার্কুলেশনের পরবর্তী সময়ে আর কোনো কাজ করছে না, কাজ না করার ফলে সেগুলো অ্যাট্রফি হয়ে যাচ্ছে এবং একটা ফাইব্রাস লিগামেন্টে রূপান্তরিত হচ্ছে। তো ডাক্টাস আর্টেরিওসাস তার অন্তিম পর্যায়ে কোনটা রূপান্তরিত হয়? লিগামেন্টাম টেরেস কী থেকে তৈরি হয়? আমাদের যে আম্বিলিকাল ভেন, সেই আম্বিলিকাল ভেন পরবর্তী সময়ে লিগামেন্টাম টেরেসে রূপান্তরিত হয়। লিগামেন্টাম আর্টেরিওসাম এটাই হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, কারণ ডাক্টাস আর্টেরিওসাস তার অন্তিম পর্যায়ে এই লিগামেন্টাম আর্টেরিওসামে রূপান্তরিত হয়। অপশান সি যেটা রয়েছে মিডিয়াল আম্বিলিকাল লিগামেন্ট, এগুলো আমাদের যে আম্বিলিকাল আর্টারি ছিল সেই আম্বিলিকাল আর্টারি পরবর্তী সময়ে বা তার অন্তিম পর্যায়ে এই মিডিয়াল আম্বিলিকাল লিগামেন্টে রূপান্তরিত হয় এবং লিগামেন্টাম ভেনোসাম আমাদের যে ডাক্টাস ভেনোসাস ছিল সেটা রূপান্তরিত হয় লিগামেন্টাম ভেনোসামে রূপান্তরিত হয়। তো সঠিক অ্যান্সার হবে আমাদের অপশান বি। পরবর্তী কোশ্চেন, দ্য প্রাইমারি স্টিমুলাস ফর ক্লোজার অফ ফোরামেন ওভাল অ্যাট বার্থ। বাচ্চার জন্মের পর যে ফোরামেন ওভাল ক্লোজ হয় তার প্রাইমারি স্টিমুলাস কী থাকে? তো ফোরামেন ওভালি আমরা তো হার্টে লক্ষ্য করতে পাই, রাইট এট্রিয়াম এবং লেফট এট্রিয়ামের মাঝে
এখানে যে সেপ্টাম থাকে সেই সেপ্টামে আমাদের ফোরামেন ওভালি লক্ষ্য করা যায়। তো ফোরামেন ওভালি মেনলি কী কাজ করে, আমাদের রাইট এট্রিয়ামে ব্লাড প্রেশার বেশি থাকে এবং লেফট এট্রিয়ামে ব্লাড প্রেশার কম থাকে। তো রাইট এট্রিয়ামে ব্লাড প্রেশার বেশি থাকার জন্য এবং লেফট এট্রিয়ামে ব্লাড প্রেশার কম থাকার জন্য এই দিক থেকে ব্লাড এই দিকে চলে যাচ্ছিল। এটাই ছিল এর মেন কাজ ফোরামেন ওভালির। বাট বাচ্চার যখন জন্ম হচ্ছে, বাচ্চার যখন ডেলিভারি হয়ে যাচ্ছে, তখন তার লাংস আস্তে আস্তে কাজ করতে শুরু করে। তো যখনই লাংস কাজ করতে শুরু করে, এই লাংসে ব্লাড ফ্লো বেশি হয় এবং সেই ব্লাড সরাসরি আমাদের চলে আসে লেফট এট্রিয়ামে, এবং এই লেফট এট্রিয়ামে আসার পর আস্তে আস্তে এই লেফট এট্রিয়ামে ব্লাড জমা হতে থাকে এবং এখানে প্রেশার আস্তে আস্তে বাড়তে থাকে। এই ব্লাড প্রেশার বেশি হতে থাকার জন্য আস্তে আস্তে যেটা রাইট এট্রিয়াম থেকে লেফট এট্রিয়াম ব্লাড আসছিলো সেটা বন্ধ হয়ে যায় এবং আমাদের এখানে যে ফোরামেন ওভালি ছিল সেটাও আস্তে আস্তে ক্লোজ হয়ে যায়। এটাই হচ্ছে এর প্রাইমারি স্টিমুলেন্ট। জাস্ট প্রেশারের চেঞ্জেসের জন্য, রাইট এট্রিয়ামের প্রেশার বেশি ছিল, লেফট এট্রিয়াম কম ছিল, সেটা চেঞ্জেস হওয়ার জন্য বা আমাদের লাংস অ্যাক্টিভ হওয়ার জন্য, এখানে ব্লাড ফ্লো বেশি হওয়ার জন্য, সেই ব্লাড লেফট এট্রিয়ামে এসে জমা হওয়ার জন্য এই স্টিমুলাসটা কাজ করে এবং ফোরামেন ওভালি বন্ধ হয়ে থাকে। বাট এখানে অপশান কী দেওয়া রয়েছে, অপশান এ ইনক্রিজড অক্সিজেনেশন ইন ব্লাড। আমাদের যদি ব্লাডে অক্সিজেনের লেভেল বেশি থাকে তখন এটা হয়ে থাকে, এটা কিন্তু কখনোই নয়। আমাদের ফিটাল ব্লাডে যদি অক্সিজেন পরিমাণ বেশিও থাকে বা বাচ্চার ডেলিভারির পর যদি ব্লাডে অক্সিজেন পরিমাণ বেশিও থাকে, তখন কিন্তু আমাদের ফোরামেন ওভালি ক্লোজ হয় না। ফোরামেন ওভালি মেনলি ক্লোজড হয় এই ব্লাড প্রেশারের চেঞ্জেসের জন্য। অক্সিজেনের চেঞ্জেসের জন্য যেটা ক্লোজ হয়ে থাকে সেটা হচ্ছে আমাদের ডাক্টাস আর্টেরিওসাস। ডাক্টাস আর্টেরিওসাস কোনটা আমরা আগেও বলেছি, আবার একবার ছবি আঁকে কিছুটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো এটা হচ্ছে আমাদের পালমোনারি আর্টারি, এর কাছেই আমাদের রয়েছে আর্ক অফ দ্য অ্যাওর্টা। এই আর্ক অফ দ্য অ্যাওর্টা এর ডিসেন্ডিং পার্টের সঙ্গে আমাদের এই পালমোনারি আর্টারি একটা কানেকশান থাকে, এটাকে বলা হচ্ছে ডাক্টাস আর্টেরিওসাস। ডাক্টাস আর্টেরিওসাস যখন বাচ্চার ফিটাল অবস্থায় থাকে বা মায়ের গর্ভাবস্থায় থাকে, তখন ব্লাডে অক্সিজেনের পরিমাণ কম থাকে, তখন এই যে ডাক্টাস আর্টেরিওসাস এটা প্যাটেন্ট থাকে বা ওপেন থাকে। যখনই বাচ্চার ডেলিভারি হয়ে গেল, লাংস কাজ করতে শুরু করলো, তখন ফিটাল যে ব্লাড সেখানে অক্সিজেনের স্যাচুরেশন বেশি থাকে, অক্সিজেনের পরিমাণ বেশি থাকে। অক্সিজেনের পরিমাণ বেশি থাকার জন্য এই জায়গায় বা ডাক্টাস আর্টেরিওসাসে যে প্রোস্টাগ্ল্যান্ডিনের পরিমাণ সেটা কিন্তু কমে যায়। এখানে পরের পয়েন্টে বলেছে দেখো, ডিক্রিজড প্রোস্টাগ্ল্যান্ডিন। অক্সিজেনও বাড়বে বাচ্চার জন্মের পর বাচ্চার ব্লাডে, তখন অক্সিজেন বাড়বে, এর ফলে প্রোস্টাগ্ল্যান্ডিনও কমে যাবে এবং এই কারণে ডাক্টাস আর্টেরিওসাস ক্লোজ হয়ে যায়। এটা আমাদের পরের কোশ্চেনের আমরা দেখতে পাবো আশা করি। তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে অপশান সি, ইনক্রিজড লেফট এট্রিয়াম প্রেশার ডিউ টু পালমোনারি ব্লাড ফ্লো। পরের কোশ্চেন 13 নম্বর কোশ্চেন, আম্বিলিক্যাল আর্টারি ক্যারিজ। আম্বিলিক্যাল আর্টারি কী ধরনের ব্লাড ক্যারি করে? এখানে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি, এই ছিল আমাদের দুটো আম্বিলিক্যাল আর্টারি, যেটা আমাদের ইন্টারনাল ইলিয়াক আর্টারি থেকে দুটো আম্বিলিক্যাল আর্টারি ক্রিয়েট হয়েছিল। এখানে আম্বিলিক্যাল আর্টারি লেখাই রয়েছে। এই দুটো আম্বিলিক্যাল আর্টারির মেন কাজ কী ছিল? এরা আমাদের শরীর থেকে বা বাচ্চার শরীর থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাডকে সরাসরি প্লাসেন্টাতে পাঠিয়ে দিত। আর আম্বিলিক্যাল ভেনের কাজ কি? প্লাসেন্টা থেকে অক্সিজেনেটেড যে ব্লাড বা হাই কনসেন্ট্রেটেড যে অক্সিজেন, সেই ব্লাডকে প্লাসেন্টা থেকে বাচ্চার ফিটাসের শরীরে পাঠিয়ে দিত। এই ছিল মেন কাজ। তো আমাদের আম্বিলিক্যাল আর্টারি কী ধরনের ব্লাড ক্যারি করে? বাচ্চার শরীর থেকে যেগুলো CO2 যুক্ত বেশি, সেই রক্তকে বাচ্চার শরীর থেকে প্লাসেন্টাতে পাঠিয়ে দেয়। তোমরা আশা করি অ্যান্সার পেয়ে গেছি, আম্বিলিক্যাল আর্টারি ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে। তোমরা সরাসরি কোশ্চেনে চলে যাব। তো প্রথম আমাদের অপশান ছিল অক্সিজেনেটেড ব্লাড ফ্রম প্লাসেন্টা টু ফিটাস। প্লাসেন্টা থেকে ফিটাসে অক্সিজেনেটেড ব্লাড নিয়ে যায়, এটা কিন্তু কখনোই নয়, এটা আম্বিলিক্যাল আর্টারির কাজ নয়, এটা কাজ আম্বিলিক্যাল ভেনের। অপশান বি, ডিঅক্সিজেনেটেড ব্লাড ফ্রম ফিটাস টু প্লাসেন্টা। ডিঅক্সিজেনেটেড ব্লাড কোথা দিয়ে ক্যারি করে? ফিটাস থেকে প্লাসেন্টা। এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, অপশান বি। অপশান সি, ডি এগুলো আমাদের আর আমরা যাচ্ছি না, কারণ আমরা অলরেডি অ্যান্সার পেয়ে গেছি। নেক্সট আমাদের কোশ্চেন, হুইচ অর্গ্যান রিসিভস দ্য লিস্ট অক্সিজেনেটেড ব্লাড ইন দ্য ফিটাস। ফিটাসের কোন বডি পার্ট সবথেকে কম অক্সিজেনেটেড যুক্ত ব্লাড পেয়ে থাকে? এখানে অপশান আছে, অপশান এ ব্রেন, অপশান বি হার্ট, অপশান সি লিভার, অপশান ডি লোয়ার বডি লাংস। তোমরা ফিটাস সার্কুলেশনের আবার ছবিটা দেখো, ছবি দেখে আমরা আমাদের যাবতীয় অ্যান্সার আমরা কিন্তু কমপ্লিট করে দিতে পারবো। এখানে কী বলা হয়েছে যে আমাদের ফিটাসের কোন বডি পার্ট সবথেকে কম অক্সিজেনযুক্ত ব্লাড পেয়ে থাকে। তো এখানে আমাদের রয়েছে প্লাসেন্টা, এখান থেকে যে ব্লাডটা আসছে আম্বিলিক্যাল ভেনের মাধ্যমে, সেখানে সবথেকে বেশি অক্সিজেন থাকে। তো অক্সিজেন সবথেকে বেশি পাই কে? আম্বিলিক্যাল ভেনে সবথেকে বেশি থাকে। আম্বিলিক্যাল ভেনের পরে কে পাচ্ছে? লিভার।
লিভারের পরেই এটা সরাসরি ইনফিরিয়র ভেনা ক্যাভাতে মিশে যাচ্ছে। তাহলে ইনফিরিয়র ভেনা ক্যাভাতে মেশার পরেই প্রথম ব্লাড কোথা থেকে যাচ্ছে? হার্টে। তার মানে হার্টে প্রচুর পরিমাণ অক্সিজেনেটেড ব্লাড পাচ্ছে। হার্ট থেকে সরাসরি লেফট ভেন্ট্রিকেলে আসলো। তো লেফট ভেন্ট্রিকেলে পাম্প হওয়ার পরে এটা আমাদের আপ অফ দ্য আউটার মাধ্যমে আমাদের বডির উপরের পোর্শনে চলে গেল। দেখো এখানে পর্যন্ত আমরা যে কালারটা দেখতে পাচ্ছি ব্লাড ভেসেলে, সেটা কিন্তু হালকা রেডিশ রয়েছে। বাট এর পরবর্তীকালে যখন আমাদের লোয়ার বডি পার্টের দিকে আসছে, তখনই কিন্তু এটা তুলনামূলক তার যে লাল রং সেটা কিন্তু ফেড হয়েছে এবং পিঙ্ক কালার ধারণ করেছে, কারণ তখন এখানে আর অক্সিজেনের লেভেল তুলনামূলক কম থাকে। সেই জন্যই আমরা সঠিক আনসার যদি করতে চাই, যে লোয়ার বডি পার্টের অর্গানগুলো রয়েছে বা আমাদের যে লোয়ার বডি পার্ট রয়েছে, সেই জায়গায় কিন্তু আমাদের ডিঅক্সিজেনেটেড ব্লাড বেশি থাকে বা অক্সিজেনের লেভেল কম থাকে। তো এখানে আমরা সঠিক আনসার বলতে পারি আমাদের যে লোয়ার দিকের বডি পার্ট রয়েছে বা লাংস রয়েছে, তারা কিন্তু কম অক্সিজেনযুক্ত ব্লাড পেয়ে থাকে। তোমরা যদি আমাদের অপশানগুলো একটু দেখে নিই, অপশানে ব্রেন হবে না, কারণ ব্রেন যথেষ্ট এনাফ অক্সিজেন পেয়ে থাকে। হার্ট, লিভারের পরেই হার্ট ব্লাড পেয়ে থাকে। তো এই দুজনই ব্লাড পেয়ে থাকে যথেষ্ট পরিমাণ এবং সেখানে যথেষ্ট পরিমাণ অক্সিজেন থেকে থাকে। তবে সঠিক অ্যান্সার হবে লোয়ার বডি অথবা লাংস, এখানে তুলনামূলক অক্সিজেন লেভেল কম থাকে। পরের প্রশ্ন 16 নম্বর, দ্য ডাক্টাস ভেনোসাস কানেক্টস। ডাক্টাস ভেনোসাস কার সঙ্গে কার কানেকশন তৈরি করে? ডাক্টাস ভেনোসাস আমরা ছবিটা বারবার দেখিয়েছি। তো এটা হচ্ছে আমাদের আম্বিলিকাল ভেন। আম্বিলিকাল ভেন সরাসরি আমাদের লিভারকে ব্লাড সাপ্লাই দিয়ে থাকে এবং তার আরেকটা ব্রাঞ্চ সরাসরি ইনফিরিয়র ভেনা ক্যাভার সঙ্গে যুক্ত থাকে। ইনফিরিয়র ভেনা ক্যাভার সঙ্গে আমাদের আম্বিলিকাল ভেনের যে অংশটা যুক্ত থাকে সেটা হচ্ছে আমাদের ডাক্টাস ভেনোসাস, অর্থাৎ আম্বিলিকাল ভেন থেকে ব্লাডকে নিয়ে ইনফিরিয়র ভেনা ক্যাভার সঙ্গে ব্লাড দিয়ে থাকে আমাদের ডাক্টাস ভেনোসাস। আশা করি ক্লিয়ার। নেক্সট আমরা কোশ্চেনে যদি চলে যাই, আবার অপশান এ আমাদের রয়েছে আম্বিলিকাল ভেন, ইনফিরিয়র ভেনা ক্যাভা। আম্বিলিকাল ভেন এবং ইনফিরিয়র ভেনা ক্যাভার সঙ্গে যুক্ত করে। প্রথমে আমরা অ্যান্সার পেয়ে গেছি, আমরা যেমন ছবিতে দেখলাম আম্বিলিকাল ভেনের একটা পার্ট ইনফিরিয়র ভেনা ক্যাভার সঙ্গে যুক্ত হচ্ছে, সেটা হচ্ছে আমাদের ডাক্টাস ভেনোসাস। তো সঠিক অ্যান্সার হবে অপশান এ। অপশান বি পোর্টাল ভেনার সঙ্গে হেপাটিক ভেনাকে যুক্ত করে না। আম্বিলিকাল আর্টারির সঙ্গে ইন্টারনাল ইলিয়াক আর্টারি যুক্ত করে, কখনোই না। অপশান ডি অ্যাওর্টার সঙ্গে পালমোনারি আর্টারি এটা যুক্ত করে, এটা কখনোই নয়, কারণ এটা হচ্ছে আমাদের ডাক্টাস আর্টারিওসাস। তো আমরা সঠিক অ্যান্সার পেয়ে গেছি 16 জন্য অপশান এ। পরবর্তী কোশ্চেন, এখানে কয়েকটা পয়েন্ট দেখানো হয়েছে, প্রেসার ইন আম্বিলিকাল ভেসেল এবং তার কি পয়েন্ট। আমাদের যে আম্বিলিকাল ভেসেল বা আমাদের যে আম্বিলিকাল কর্ড থাকে, সেই আম্বিলিকাল কর্ডে দুটো আর্টারি থাকে আর দুটো আম্বিলিকাল আর্টারি থাকে এবং একটা আম্বিলিকাল ভেন থাকে। এই যে আম্বিলিকাল ভেন থাকে তার প্রেসার কত থাকে? 10 থেকে 20 mm of Hg। বাচ্চা যখন ইউটেরাসের মধ্যে থাকে, তো বাচ্চা সেই সময় আম্বিলিকাল ভেনের প্রেসার থাকে 10 থেকে 20 mm of Hg। সেটা কী ধরনের ব্লাড ক্যারি করে? অক্সিজেনেটেড ব্লাড ফ্রম প্লাসেন্টা টু ফিটাস। প্লাসেন্টা থেকে ফিটাস পর্যন্ত অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে। তার ফ্লো প্যাটার্ন কি? তার ফ্লো প্যাটার্ন কন্টিনিউয়াস। সে একটা কন্ট্রাকশন হবে, তারপর ব্লাড নিয়ে যাবে, সেটা কিন্তু না, সে কন্টিনিউয়াসলি ব্লাড দিতেই থাকে। এখানে লো প্রেসার থাকে, কারণ প্লাসেন্টা একটা লো রেজিস্ট্যান্ট সার্কিট। প্লাসেন্টা একটা লো রেজিস্ট্যান্ট সার্কিট হওয়ার জন্য আমাদের যে আম্বিলিকাল ভেন থাকে সেখানে কিন্তু প্রেসার কম থাকে। আবার বলছি কত প্রেসার থাকে? 10 থেকে 20 mm of Hg। আম্বিলিকাল আর্টারি আমরা বলেছিলাম দুটো আম্বিলিকাল আর্টারি রয়েছে এবং এই আম্বিলিকাল আর্টারির প্রেসার থাকে কত? 50 থেকে 60 mm of Hg, ক্লোজ টু ফিটাল অ্যাওর্টিক প্রেসার। আমাদের বাচ্চার যে ফিটাল অ্যাওর্টিক প্রেসার সেটাও তুলনামূলক এর কাছাকাছি 50 থেকে 65 এর কাছাকাছি, এবং আমাদের যে আম্বিলিকাল আর্টারি এরও কিন্তু প্রেসার থাকে 50 থেকে 65 mm of Hg। এটা কী ধরনের ব্লাড ক্যারি করে? ডিঅক্সিজেনেটেড ব্লাড ফ্রম ফিটাস টু প্লাসেন্টা। ফিটাসের শরীর থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাড এবং ওয়েস্ট সেটা ফিটাস থেকে প্লাসেন্টা পর্যন্ত নিয়ে যায়। এর ফ্লো প্যাটার্ন কী রয়েছে? পালসেটাইল। পালস যেমন হবে, বাচ্চার যেমন পালস থাকবে, বাচ্চার হার্টবিট যেমন থাকবে, সেটা মেনটেন করে একটা পালসেটাইল রিদিম থাকবে এবং সেই অনুযায়ী এটার ব্লাড ফ্লো হয়। এখানে হাই প্রেসার থাকে এবং এটা ইন্টারনাল ইলিয়াক আর্টারি থেকে তৈরি হয়েছে। আম্বিলিকাল আর্টারি কোথা থেকে তৈরি হয়েছে? ইন্টারনাল ইলিয়াক আর্টারি। বোথ লেফট এবং রাইট দুটো থেকে একটা করে ইন্টারনাল ইলিয়াক আর্টারি থেকে এই আম্বিলিকাল আর্টারি তৈরি হয়েছে। নেক্সট এখন আরও একটি পয়েন্ট রয়েছে, এখানে বিভিন্ন যে আমরা ভেনগুলো বললাম যেগুলো আমাদের টেম্পোরারি স্ট্রাকচার, সে সমস্ত টেম্পোরারি স্ট্রাকচারের প্রেসার কত থাকে, তার অক্সিজেন স্যাচুরেশন কত থাকে। আম্বিলিকাল ভেনের প্রেসার থাকে 10 থেকে 20 mm of Hg, আগেই বললাম। এর অক্সিজেন স্যাচুরেশন থাকে 80 থেকে 85। আম্বিলিকাল আর্টারি এর ব্লাড প্রেসার থাকে 50 থেকে 65 mm of Hg এবং এর অক্সিজেন স্যাচুরেশন থাকে 58 থেকে 60%। ডাক্টাস ভেনোসাস এর প্রেসার থাকে 10 থেকে 15 mm of Hg এবং এর অক্সিজেন স্যাচুরেশন থাকে 80। ফিটাল অ্যাওর্টা এর ব্লাড প্রেসার থাকে 50 থেকে 60 mm of Hg এবং এর অক্সিজেন স্যাচুরেশন থাকে 65। এবার আমরা আরও কয়েকটি কোশ্চেন এখানে দেখানোর চেষ্টা করব। 17 নম্বর প্রশ্ন, কম্পেয়ার টু আম্বিলিকাল আর্টারি দ্য আম্বিলিকাল ভেন হ্যাজ।
কী বলা হয়েছে, কম্পেয়ার টু আম্বিলিকাল আর্টারি। আম্বিলিকাল আর্টারির সাথে যদি কম্পেয়ার করা হয়, আম্বিলিকাল ভেন আম্বিলিকাল ভেন সম্পর্কে যেটা বলা হয়েছে সেটা এখানে কোনটি? অপশান এ হায়ার প্রেশার অ্যান্ড হায়ার অক্সিজেন। আম্বিলিকাল আর্টারির তুলনায় আম্বিলিকাল ভেনের কি প্রেশার বেশি এবং সেখানে অক্সিজেন স্যাচুরেশন বেশি থাকে? এটা অপশান এ রয়েছে। অপশান বি কী রয়েছে, লোয়ার প্রেশার অ্যান্ড হাই অক্সিজেন স্যাচুরেশন। আম্বিলিকাল আর্টারির তুলনায় আম্বিলিকাল ভেনে প্রেশার কম এবং হাই অক্সিজেন স্যাচুরেশন রয়েছে, এটা কি সত্যি? অপশান সি রয়েছে লোয়ার প্রেশার অ্যান্ড লোয়ার অক্সিজেন স্যাচুরেশন। আম্বিলিকাল আর্টারির তুলনায় আম্বিলিকাল ভেনে লোয়ার প্রেশার রয়েছে এবং লোয়ার অক্সিজেন স্যাচুরেশন রয়েছে। অপশান ডি হায়ার প্রেশার অ্যান্ড লোয়ার অক্সিজেন স্যাচুরেশন। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার অবশ্যই হবে অপশান বি, লো প্রেশার অ্যান্ড হাই অক্সিজেন স্যাচুরেশন। আমরা আম্বিলিকাল আর্টারির ক্ষেত্রে দেখেছি 50 থেকে 65 mmHg থাকে এবং অক্সিজেন স্যাচুরেশন থাকে 60 থেকে 65%। এবং আম্বিলিকাল ভেন এর প্রেশার থাকে 10 থেকে 20 mmHg এবং এর স্যাচুরেশন থাকে 80 থেকে 85%। তো আমরা আশা করি অ্যান্সারটা দিতেই পারছি, এখানে প্রেশার কম থাকে কিন্তু অক্সিজেন স্যাচুরেশন বেশি থাকে, যেই অপশানটাই বলা হয়েছে লোয়ার প্রেশার অ্যান্ড হাই অক্সিজেন স্যাচুরেশন। তো সঠিক অ্যান্সার হবে অপশান বি। পরের প্রশ্ন আমরা চলে যাব। এখানে কয়েকটা পয়েন্ট বলা হয়েছে। ফিটাল স্ট্রাকচার, যে ফিটাল স্ট্রাকচারগুলো দেখানো হয়েছে তার অ্যাডাল্ট রেমটেন্ট কী থাকে, অর্থাৎ একদম তার সবার লাস্ট স্টেজে সেটা কিসে রূপান্তরিত হয় এবং ক্লোজ ডিউ টু এবং কী কারণে সেটা হয়ে থাকে। ডাক্টাস ভেনোসাস, আমরা বারবার বলেছি ডাক্টাস ভেনোসাস সেটা লিগামেন্টাম ভেনোসামে রূপান্তরিত হয় এবং এটা কী কারণে হয়ে থাকে, আম্বিলিকাল ভেন ফ্লো রিডাকশন হওয়ার জন্য। ডাক্টাস ভেনোসাস কোথায় থাকে, আমাদের যে আম্বিলিকাল ভেন ছিল এবং যেটা আম্বিলিকাল ভেন থেকে ইনফিটার ভেনের সঙ্গে একটা কানেকশন তৈরি করেছিল, সেটা ছিল আমাদের ডাক্টাস ভেনোসাস। যখনই আমাদের বাচ্চার জন্ম হয়ে যাচ্ছে, বাচ্চার যে আম্বিলিকাল কর্ড সেটা ক্ল্যাম্প করা হয়ে যাচ্ছে, তখন কিন্তু সেই আম্বিলিকাল ভেনের মধ্যে ব্লাড ফ্লো থাকছে না। সেই ব্লাড ফ্লো ডিক্রিজ হওয়ার জন্য সেটা আস্তে আস্তে থ্রম্বোসিস হয়ে যায় এবং সেটা পরবর্তীকালে লিগামেন্টাম ভেনোসামে রূপান্তরিত হয়ে যায়। ডাক্টাস আর্টারিওসাস এটা কি হয়ে যাচ্ছে, লিগামেন্টাম আর্টারিওসামে রূপান্তরিত হয়ে যাচ্ছে। এটা কী কারণে হয়ে যাচ্ছে, অক্সিজেন স্যাচুরেশন বৃদ্ধি পাচ্ছে। আমরা বলেইছি বারবার যে বাচ্চার ডেলিভারির পর তার লাংস কাজ করতে শুরু করে, তখন বাচ্চার শরীরে বাচ্চার ব্লাডে অক্সিজেন স্যাচুরেশন বেশি হয়ে থাকে। এর ফলে আমাদের প্রোস্টাগ্ল্যান্ডিন যেটা আগে সিক্রেট হচ্ছিল বাচ্চার শরীরে, সেটা কিন্তু সিক্রেট হওয়া বন্ধ হয়ে যায় এবং আস্তে আস্তে এই ডাক্টাস আর্টারিওসাস ক্লোজ হয়ে যায়। আম্বিলিকাল ভেন থেকে কী তৈরি হয়, লিগামেন্টাম টেরেস হেপাটিস। এটা হচ্ছে আমাদের একটা ফাইব্রাস লিগামেন্ট যেটা আম্বিলিকাল ভেন থেকে তৈরি হয়। এটা কী কারণে হয়ে যাচ্ছে, থ্রম্বোসিস এবং ফাইব্রোসিস, এই কারণে কিন্তু এটা একটা লিগামেন্টে পরিণত হচ্ছিল। নেক্সট আমাদের পরের 19 নম্বর প্রশ্ন, দ্য লিগামেন্টাম আর্টারিওসাম ইজ ডিরাইভড ফ্রম। লিগামেন্টাম আর্টারিওসাম কী থেকে ডিরাইভড হয়, আমরা আগেই দেখালাম। অপশান এ রয়েছে ডাক্টাস ভেনোসাস, না। অপশান বি ফোরামেন ওভালি, এটাও না। অপশান সি ডাক্টাস আর্টারিওসাস, এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। লিগামেন্টাম আর্টারিওসাম তৈরি হয় ডাক্টাস আর্টারিওসাস থেকে। অপশান ডি আম্বিলিকাল ভেন, এটাও হবে না। সঠিক অ্যান্সার অপশান সি। পরের কোশ্চেন এবং লাস্ট কোশ্চেন, আশা করি প্রত্যেকে এটা অ্যান্সার দিতে পারবে। এ ফাইব্রাস কর্ড ইন দ্য ফ্যালসিফর্ম লিগামেন্ট অফ লিভার রিপ্রেজেন্টস। লিভারের একটা ফ্যালসিফর্ম লিগামেন্ট তৈরি হয় লিভারের মধ্যে বা লিভারের বাইরের পোর্শনে, তো সেটা আসলে কি? এখানে অপশান এ রয়েছে লিগামেন্টাম আর্টারিওসাম। লিগামেন্টাম আর্টারিওসাম কী থেকে তৈরি হয়, আমাদের যে ডাক্টাস আর্টারিওসাস রয়েছে সেখান থেকে তৈরি হচ্ছে লিগামেন্টাম আর্টারিওসাম। অপশান বি লিগামেন্টাম টেরেস হেপাটিস, এটা কী থেকে তৈরি হয়, আমাদের এটা তৈরি হয় আম্বিলিকাল ভেন থেকে। এবং মিডিয়াল আম্বিলিকাল লিগামেন্ট এটা কী থেকে তৈরি হয়, আমাদের যে আম্বিলিকাল আর্টারি রয়েছে সেটা থেকে তৈরি হচ্ছে আম্বিলিকাল লিগামেন্ট। এবং অপশান ডি রয়েছে লিগামেন্টাম ভেনোসাম, এটা কী থেকে তৈরি হয়, এটা তৈরি হয় আমাদের ডাক্টাস ভেনোসাস থেকে। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার হবে যে ফাইব্রাস কর্ডটা তৈরি হচ্ছে বা যে ফ্যালসিফর্ম লিগামেন্টটা তৈরি হচ্ছে সেটা আসলে আম্বিলিকাল ভেনের একটা রূপান্তরিত অবস্থা বা এর রেমন্যান্ট কন্ডিশন। তো সঠিক অ্যান্সার হবে অপশান বি লিগামেন্টাম টেরেস হেপাটিস। এটাই পরবর্তীকালে একটা ফ্যালসিফর্ম লিগামেন্ট বা একটা ফাইব্রাস কর্ড হিসাবে আমাদের শরীরে থেকে যায়। এ হচ্ছে আমাদের কয়েকটি কোশ্চেন। আশা করি প্রত্যেকেই যদি ভিডিওটা কন্টিনিউ করতে থাকো এই অ্যান্সারগুলো দিতে পারবে এবং পরবর্তীকালে এখান থেকে যে কোশ্চেনগুলো আসবে না কেন নিজেরা অ্যান্সার করতে পারবে।